হ্যালো এভরিওয়ান। তো তোমরা যেমনটা ইন্ট্রো থেকে জানতে পারলে যে আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর আরেকটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমাদের প্রথম পর্ব এবং খুব বেসিক ক্লাস হবে আজকে, তাই ক্লাসটি প্রত্যেকে খুব গুরুত্ব সহকারে অবশ্যই কমপ্লিট করবে। তো প্রথমেই আমরা যে আলোচনার মধ্যে আসবো যে কেমিক্যাল বন্ড, তাই তো, যেমন আমাদের চ্যাপ্টারে বেসিক যে কেমিক্যাল বন্ডিং। তো কেমিক্যাল বন্ড কাকে বলে? দেখো, কেমিক্যাল বন্ড মানে হচ্ছে সিম্পলি ওয়ান কাইন্ড অফ অ্যাট্রাকশন, মানে আকর্ষণ। যখন দুটো অ্যাটম বা দুটো পরমাণু কি হয় না কাছাকাছি আসে, তখন তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। সেই আকর্ষণ বলের প্রভাবে তারা কি হয় না একে অপরের সাথে যুক্ত হয়ে যায়। এই আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে যাওয়ার যে ঘটনা, তাকে বলা হয় কেমিক্যাল বন্ড। ঠিক আছে? তো ধরো এইটা একটা টাইপের অ্যাটম আছে, এইটা একটা টাইপের অ্যাটম আছে। এই দুটো অ্যাটম কি করলো, পরস্পরের এসে জুড়ে গেল। ঠিক আছে? এই যে জুড়ে গেল, এই জোড়ার ফলে এদের মধ্যে একটা কানেকশন তৈরি হলো না, এই কানেকশনটাকে কি বলা হবে না কেমিক্যাল বন্ড বলা হবে। এবারে এই যে কেমিক্যাল বন্ড তোমরা দেখছো, তাহলে এই অ্যাটমগুলো কেমিক্যাল বন্ড ফরমেশন করে কেন? নিশ্চয়ই তাদের কিছু ক্রাইটেরিয়া আছে বা তাদের কিছু রেজাল্ট তারা ভালো পায় এই কেমিক্যাল বন্ড ফরমেশন করলে, সেই কারণেই নিশ্চয়ই তারা কেমিক্যাল বন্ড করে। তো আমরা এইখানে সেইগুলোই ডিসকাশন করব যে প্রথমে কেমিক্যাল বন্ড অ্যাকচুয়ালি ফরমেশন হচ্ছে কেন, বা কোনো এলিমেন্ট বা কোনো অ্যাটম হঠাৎ করে কেমিক্যাল বন্ড ফরমেশন করছে কেন। তো সেই ক্ষেত্রে আমরা আলোচনা শুরু করার আগে প্রথমেই আমরা বেসিক কয়েকটা ডেফিনেশন আগে একটু দেখে নিই। দেখো যে কেমিক্যাল বন্ড কাকে বলছে। দেখো, তো আমাদের যেরকম চ্যাপ্টারে বেসিক যে কেমিক্যাল বন্ডিং, তাহলে কেমিক্যাল যে বন্ড রয়েছে, দেখো সেই কেমিক্যাল বন্ড মানে আমরা কি শিখলাম না, কেমিক্যাল বন্ড মানে হচ্ছে অ্যাট্রাকশন বিটুইন টু পার্টিকেল বা টু অ্যাটমস। অ্যাট্রাকশন বিটুইন টু অ্যাটমস হয়েছে, দুটো অ্যাটমসের মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে এবং এই অ্যাট্রাকশনটাকে আমরা বলছি কেমিক্যাল বন্ড। এবারে এই যে অ্যাট্রাকশন তোমরা দেখলে, এই অ্যাট্রাকশন হওয়ার ফলে এই যে অ্যাটমগুলো যে কম্বাইন হয়, যার ফলে তারা কিন্তু খুব বেটার স্টেবিলিটি গেইন করতে পারে, মানে তাদের যে স্থায়িত্ব, সেই স্থায়িত্ব কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এবং এই এক্স্যাক্ট এই কারণটার জন্যই এই প্রত্যেকটা অ্যাটম কিন্তু কেমিক্যাল বন্ড ফরমেশন করার জন্য এগিয়ে আসে। তাহলে প্রথমেই আমরা বুঝলাম যে কেমিক্যাল বন্ড মানে অ্যাট্রাকশন বিটুইন টু অ্যাটমস, এবং অ্যাট্রাকশন হওয়ার পর এদের মধ্যে যে কানেক্টিভিটি বা এই যে বন্ড ফরমেশন হয়ে থাকে, এটা হচ্ছে একটা স্টেবল ফেনোমেনা বা স্টেবল ঘটনা। তাহলে দেখো, অ্যাট্রাকশন বিটুইন টু অ্যাটমস হুইচ ইজ এ ভেরি স্টেবল ফেনোমেনা। ঠিক আছে? যেটাকে কি বলা হয় না একটা স্টেবল ফেনোমেনা বা একটা সুস্থায়ী ঘটনা বলা হয়। এটাকে স্থায়ী ঘটনা বা তোমরা সুস্থায়ী ঘটনা বলতে পারো। ঠিক আছে? তো এইরকম টাইপের ঘটনা কিন্তু এই কেমিক্যাল বন্ড ফরমেশনের ফলে হয়ে থাকে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটা স্থায়ী বা স্টেবল, এইটা কি করে বলা হলো? নিশ্চয়ই তার পেছনে কিছু রিজন আছে বা তার পেছনে কিছু এক্সপেরিমেন্ট আছে। তো সেই এক্সপেরিমেন্ট বা রিজনগুলো নিয়ে আমরা এবার স্টাডি করবো। দেখো যে এই কেমিক্যাল বন্ড অ্যাকচুয়ালি তৈরি হলো কেন। ঠিক আছে? তো আমাদের এরপরে নেক্সট ডিসকাশন দেখো যে হোয়াই কেমিক্যাল বন্ড ইজ ফর্মড। দেখো, এরপরে আমরা আলোচনা করতে চলেছি যে হোয়াই কেমিক্যাল বন্ড ইজ ফর্মড। ঠিক আছে? তাহলে কেমিক্যাল বন্ড তৈরি হলো কেন, এটাই আমাদের মধ্যে এখন প্রশ্ন অ্যারাইজ করলো যে কেমিক্যাল বন্ড তৈরি হলো কেন। তা প্রথমেই বললাম যে কেমিক্যাল বন্ড তৈরি হওয়ার পর তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফ্যাক্টর কাজ করছে, যে কারণে কেমিক্যাল বন্ডটা ফরমেশন হতে চাইছে। তো সেই অ্যাট্রাকশন ফ্যাক্টরটাকে আমরা একটা গ্রাফের মাধ্যমে প্লট করে এবার বুঝবো যে এই কেমিক্যাল বন্ড ফরমেশন হওয়ার ফলে স্টেবিলিটি কিভাবে বাড়ছে কোনো একটা পুরো সিস্টেমের। ঠিক আছে? তো দেখো, আমরা এখানে যে গ্রাফটা আঁকতে চলেছি, সেই গ্রাফটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ভার্সাস ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স অফ পার্টিকেলস। ঠিক আছে? দেখো কিসের সাথে গ্রাফ আঁকবো আমরা এটা, না আমাদের এই অ্যাক্সিসে থাকবে পোটেনশিয়াল এনার্জি, যাকে তোমরা স্থিতি শক্তি হিসেবে জেনে থাকো। পোটেনশিয়াল এনার্জি ওয়াই অ্যাক্সিসে রাখলাম, এবং এক্স অ্যাক্সিসে আমরা রাখবো কাকে, না ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। ঠিক আছে? ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, যাকে তুমি আর অথবা ডি যে কোনো কিছুতে ডিনোট করতে পারো। এইটা কি ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স মানে যখন ধরো দুটো অ্যাটম বন্ড ফরমেশন করার জন্য আসছে, তখন তাদের ওই অ্যাটমগুলোর প্রত্যেকেরই একটা করে নিউক্লিয়াস আছে। তো ওই নিউক্লিয়াস দুটোর যে মধ্যবর্তী দূরত্বটা, সেই মধ্যবর্তী দূরত্বটাকে বলা হচ্ছে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। কীরকম, আমরা যদি একটা ছবির মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি, ধরো এইটা একটা অ্যাটম রয়েছে আর এইটা একটা অ্যাটম রয়েছে।
ঠিক আছে, দুটো অ্যাটম। এবারে ধরো এই অ্যাটমটার সেন্টার হচ্ছে এটা, এই অ্যাটমটার সেন্টার হচ্ছে এটা, এটাকে আমি এ সেন্টার মারলাম, এটাকে আমি বি সেন্টার মারলাম। ঠিক আছে, তো এই যে দেখো এদের দুজনের সেন্টারের যে মধ্যবর্তী দূরত্ব, এটাই দুজনের সেন্টারের মধ্যবর্তী দূরত্ব না? এই যে ডিস্টেন্সটা তুমি পেলে, এই ডিস্টেন্সটাকে কি বলা হচ্ছে না আইদার আর অথবা ডি। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের কি না ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। এই যে আর বা ডিটা পেলে, এটাই হচ্ছে আমাদের ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। ঠিক আছে, বা দুটো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব। এবারে কি করছি আমরা, গ্রাফটায় ভালো করে দেখবে। প্রথমে আমরা দুটো সিচুয়েশন বানাচ্ছি। কীরকম দুটো সিচুয়েশন না, এই জায়গায় আমরা দুটো এরকম পার্টিকেল বা অ্যাটমকে এরকম সেপারেট অবস্থায় রেখেছি। কীরকম অবস্থায় রেখেছি এখানে দেখো না, সেপারেট, মানে দুটো অ্যাটম এখানে কি হিসাবে রয়েছে, ধরো দুটো অ্যাটম এখানে আলাদা আলাদা হিসাবে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে দুটো অ্যাটম এখানে আলাদা আলাদা বসে আছে। এবারে তুমি কি করলে, এই অ্যাটমগুলোকে একটু কাছে নিয়ে আসার চেষ্টা করলে। ঠিক আছে, তো ধরো তুমি এরপরে এইরকম টাইপের কিছু সিচুয়েশন বানালে, মানে যতটা দূরে ছিল তার থেকে তুমি কি করলে, এই অ্যাটমগুলোকে আরও একটু কাছে নিয়ে আসার চেষ্টা করলে। এরপরে ধরো আরেকজন কি করলো, অ্যাটমগুলোকে কাছে নিয়ে আসতে একদম দুজনকে টাচ করিয়ে দিল। মানে কিরকম সিচুয়েশন দেখো তো, এই রকম টাইপের অ্যাটমগুলোকে পুরো কি করে দেওয়া হয়েছে না টাচ করে দেওয়া, সরি টাচ করতে হবে এখানটা, অ্যাটমগুলোকে পুরো এই জায়গায় টাচ করে দিয়েছে এরকমভাবে। ঠিক আছে, টাচ করে রেখে দিয়েছে। এবার আরেকজন কি করলো, অ্যাটমগুলোকে টাচ করে একদম ভিতরে আরও জেঁকে বা টিপে ঢুকিয়ে দিল। কীরকমভাবে সিস্টেমটা দেখো তো, মানে অ্যাটমগুলোকে একদম ভেতরে এরকম টিপে ঢুকিয়ে দিয়েছে এরকমভাবে, মানে জেঁকে রেখেছে দুটো অ্যাটমকে, জোর জবস্তি ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এরকম টাইপের 4 রকম সিচুয়েশন কিন্তু তৈরি করা হলো। এরপরে আমরা একটা গ্রাফ এখানে প্লট করতে যাব দেখবে, এবং যেখান থেকে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি বন্ড ফরমেশন হচ্ছে কেন। তো গ্রাফের নেচারটা কিরকম দেখো, যখন এই যে পার্টিকেলগুলো বা অ্যাটমগুলো সেপারেট অবস্থায় ছিল, তখন তাদের যে এনার্জি, সেই এনার্জিটা প্রায় প্যারালাল ছিল এক্স অ্যাক্সিসের, মানে এটা বোঝাচ্ছে যে এনার্জি বাড়ছেও না আর এনার্জি কমছেও না। এবারে তুমি যখনই পার্টিকেলগুলোকে একটু কাছে কাছে আনতে শুরু করবে না, তখনই দেখবে এনার্জিটা আস্তে 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 কমবে। তাহলে দেখো এরপরে এনার্জি কি হচ্ছে, আস্তে 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 কমলো, এবং এক্স্যাক্ট তুমি যে জায়গাতে এসে ওই দুটো কণাকে টাচ করিয়ে দেবে, দেখবে এনার্জি ওই জায়গাতে মিনিমাম বা সব থেকে কম এনার্জি বা লোয়েস্ট এনার্জি বলতে পারো, সেটা হচ্ছে এই পজিশনটা আমাদের গ্রাফের হলো। তাহলে এই যে পজিশনটা যেখানে তুমি টাচ করালে এই দুটো পার্টিকেলকে বা এই দুটো কণাকে, ওই জায়গায় এনার্জিটা মিনিমাম হয়ে গেল। এবারে তোমার মনে হতে পারে যে স্যার এই জায়গাতে পার্টিকেলগুলোকে যে আরো বেশি জেঁকে ভেতরে ঢুকিয়েছিল, তাহলে তার ক্ষেত্রে তো এনার্জি আরো নিচের দিকে যাওয়া উচিত, কারণ আপনি তো বলছেন যে এখানে এনার্জি অ্যাটমগুলোকে টাচ করালে এনার্জি মিনিমাম, তো টাচ করালে যদি মিনিমাম হয় তাহলে আরো জেঁকে দিলে নিশ্চয়ই আরো মিনিমামের দিকে এনার্জি যাবে। কিন্তু গ্রাফের নেচার এখানে অন্য রকম বলছে এই জায়গায় যখন তুমি টাচ করিয়ে আরো ভেতর দিকে জেঁকে দিচ্ছ, এনার্জি আর কমছে না, এনার্জি এখন উল্টো দিকে বাড়তে শুরু করছে। এবং এই জায়গায় তুমি দেখবে এইখানের পর থেকে এনার্জি আস্তে আস্তে কি হবে না এরকম ভাবে বাড়তে শুরু করবে। ঠিক আছে, এনার্জি আস্তে আস্তে এইভাবে বাড়তে শুরু করবে, এই জায়গা থেকে এনার্জি ইনক্রিজ করছে এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় এনার্জি কি হচ্ছে না ইনক্রিজ করছে, এবং এই যে জায়গাটা তুমি দেখলে এই জায়গায় এনার্জি ডিক্রিজ করছিল, এই জায়গায় এনার্জি কি করছিল না কমছিল আস্তে আস্তে। এবারে প্রশ্ন হচ্ছে যে কেন এই রকম নেচার গ্রাফ দেখালো হঠাৎ করে, যে এইখান থেকে এনার্জি বাড়তে শুরু করলো কেন। তো প্রথমে আগে এটা বোঝার আগে এই জায়গাটাতে এসো, যখন এরা দুজন সেপারেট অবস্থায় ছিল তখন তুমি কি করলে না এদেরকে আলাদাভাবে রেখেছিলে, এবং তার এনার্জি মানে একদম প্যারালাল ছিল, এনার্জি বাড়েওনি এনার্জি কমেওনি। এবার যখন তুমি আস্তে আস্তে এদেরকে কাছে নিয়ে আসছো, তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন এবারে শুরু হচ্ছে, কাছে আসছে মানে অ্যাট্রাকশন হচ্ছে। তো এই যে অ্যাট্রাকশন হচ্ছে আস্তে আস্তে, দেখো যত অ্যাট্রাকশন হচ্ছে তুমি দেখতে পাচ্ছ গ্রাফ বলছে এনার্জি কমছে, এবং একটা সময় গিয়ে যেখানে তুমি টাচ করালে এই দুটো অ্যাটমকে, তখন কিন্তু এনার্জি মিনিমাম। এবং তোমরা জানো যে এনার্জি মিনিমাম মানে কোনো একটা সিস্টেমের স্টেবিলিটি বা স্থায়িত্ব সব থেকে বেশি হয়, তাই না? তো এনার্জি মিনিমাম মানে কি না কোনো একটা সিস্টেমের স্টেবিলিটি বা স্থায়িত্ব সব থেকে বেশি হয়। কেন? কারণ তোমরা দেখবে যে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের এনার্জি তো কম লাগে, আমরা সেই অবস্থায় বেশি স্থায়ী। কিন্তু যখন আমরা ধরো হাঁটছি বা দৌড়াচ্ছি, তার মানে আমাদের এনার্জি বেশি লাগছে, যার ফলে আমরা কিন্তু সেখানে স্থায়ী নয়, আমরা সেখানে আনস্টেবল হিসাবে থাকি, আমরা শুয়ে থাকতে বেশি পছন্দ করি। তার মানে এনার্জি যেখানে কম, তাহলে সেই জায়গাটা হচ্ছে সব থেকে স্টেবল বা স্থায়ী ঘটনা এই পুরো সিস্টেমের মধ্যে। এবং দেখো যে জায়গায় এনার্জি সব থেকে কম হলো, সেই জায়গাতে কি ফরমেশন হয়েছে, বন্ড। বন্ড মানে কি দুটো অ্যাটম যখন টাচ করছে একে অপরের সাথে, তাই না? তাহলে এই যে জায়গাটা দেখলে, এই বিন্দুতেই তোমার কি হয়েছে, এবার বন্ড ফরমেশন হয়েছে।
ঠিক আছে, তাহলে দেখবে এই যে বন্ড ফরমেশন হলো, এই বন্ড ফরমেশন একটা কিরকম টাইপের ঘটনা, না স্টেবল ঘটনা। তাই জন্যই প্রথমে দেখবে বলে দেওয়া হয়েছিল যে বন্ড ফরমেশন হওয়া একটা স্থায়ী ঘটনা বা স্টেবল ঘটনা। কেন? কারণ এই জায়গায় এনার্জি হচ্ছে সব থেকে মিনিমাম হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে তুমি যখন এই পার্টিকেলগুলোকে আরো ক্লোজ অ্যাপ্রোচে আনলে তখন এনার্জি আর কমলো না কেন? তার কারণ হচ্ছে তুমি যখন এদেরকে টাচ করানোর পরেও আরো ভেতরে জেঁকে দিচ্ছ, এদের কিন্তু অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মধ্যে এবার বিকর্ষণ শুরু হয়, নিউক্লিয়াসের মধ্যে রিপালশন শুরু হয়। সেই কারণে এনার্জি না কমে ওই বিকর্ষণের কারণে এনার্জি বাড়ে। কারণ বিকর্ষণ মানে সেটা তো স্টেবল ফেনোমেনা নয়, সেটা তো একটা আনস্টেবল। তাহলে যত আনস্টেবিলিটি বাড়বে তত এনার্জিও আস্তে আস্তে বাড়বে। তাহলে এই জায়গাতে যে গ্রাফটা তোমরা দেখলে যে গ্রাফটা বাড়ছিল, এটার রিজনটা কি? না এনার্জি এখানে বাড়ার রিজনটা হচ্ছে ডিউ টু ইন্টার নিউক্লিয়ার রিপালশন। ঠিক আছে, ইন্টার নিউক্লিয়ার রিপালশনের কারণে কিন্তু বা বিকর্ষণের কারণে এই ঘটনাটা কিন্তু ঘটছে, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি এনার্জি কমার জায়গায় উল্টে এনার্জি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই ঘটনাটাকে একটু ভালো করে যদি তোমরা খেয়াল করো, দেখো এইখানে ধরো এরকম দুটো অ্যাটম রয়েছে। ঠিক আছে, এরকম দুটো অ্যাটমকে এইখানে দুটো অ্যাটমে বসিয়ে দাও। ধরো এরকম দুটো সেপারেট অ্যাটম রাখা রয়েছে। ঠিক আছে, এরকম দুটো সেপারেট অ্যাটম এখন রয়েছে। তাহলে দেখো এই দুটো অ্যাটম রয়েছে সেপারেট, আলাদাভাবে তুমি রেখেছো। এবার তুমি কি করলে এদেরকে একটু কাছে নিয়ে এসো, মানে এইরকম সিচুয়েশনটা করো। ঠিক আছে, এই দেখো একটু কাছে এসছে না অ্যাটমগুলো। এবার এই যে একটু কাছে নিয়ে এলে তখন দেখো এনার্জি কমছে। এবার তুমি এরকম সিচুয়েশনটা বানাও, মানে জাস্ট দেখো এদেরকে এবার তুমি টাচ করে রেখেছো, তাহলে টাচের সিচুয়েশনটা কি? এনার্জি একদম লো, জাস্ট টাচ করে রেখেছো তুমি একে, তাহলে এনার্জি একদম লো। এবারে এই সিচুয়েশনটা কিরকম বলো তো? তুমি এই বলগুলোকে এইরকম জোরে ভেতরের দিকে চেপে ঢুকিয়ে দিয়েছো, মানে এইরকম টাইপের সিচুয়েশনটা করে রেখেছো তুমি এবার। তাহলে এই যে জোরে তুমি এখানে চিপে রেখেছো বলগুলোকে, তার মানে কি? তুমি জোর করে ফোর্স দিয়ে চিপে রেখেছো, তার মানে এদের কিন্তু নিউক্লিয়াসের মধ্যে তখন এবার কি শুরু হচ্ছে? দেখো রিপালশন শুরু হচ্ছে, যেটা এরকম সিচুয়েশনে ছিল না, এরকম সিচুয়েশনেও ছিল না, বা এরকম সিচুয়েশনেও ছিল না। সেই কারণে তুমি যখন এদেরকে জোর করে এরকম চেপে ধরলে, এইভাবে জোর করে ফোর্স দিয়ে চিপে রেখেছো, তখনই কিন্তু তার এনার্জি কমার জায়গায় উল্টে এনার্জি কি হলো? বাড়তে শুরু করলো। সেই কারণে মনে রাখবে যখন বন্ড ফরমেশন হয় জাস্ট টাচ করার মুহূর্তে, তখনই কিন্তু বন্ড ফরমেশনের সময় এনার্জি একদম মিনিমাম থাকে। এরপরে তুমি যদি আরো ভেতরের দিকে জোর করে ফোর্সফুলি একে চেপে দাও, তাহলে কিন্তু ডিউ টু ইন্টার নিউক্লিয়ার রিপালশন এদের কিন্তু এনার্জি আস্তে আস্তে এবারে বাড়তে শুরু করবে, মানে এরা আনস্টেবিলিটির দিকে যাবে এবার। ঠিক আছে, এবারে দেখো এই যে বন্ড ফরমেশন তুমি করলে, এই বন্ড ফরমেশন করার জন্য একটা এনার্জি লাগলো, তাই না? তো কোন এনার্জি সেটা? দেখো তোমার এই বিন্দুতেই তো বন্ড ফরমেশন হয়েছে। তাহলে দেখো তো এই যে এনার্জিটা তুমি ইউজ করলে, এই অ্যামাউন্ট অফ এনার্জি, এই যে অ্যামাউন্ট অফ এনার্জি তুমি ইউজ করলে এখান থেকে, এই অ্যামাউন্ট অফ এনার্জিটাকে কি বলা হচ্ছে? না বন্ড এনার্জি বলা হচ্ছে। বোঝা গেল? এই এনার্জিটাকে কি বলা হয়? না বন্ড এনার্জি বলা হয়। ধরো এই জায়গাতে বন্ড ফরমেশন হয়েছে, এই বিন্দুটাতে তো অ্যাকচুয়ালি বন্ড ফরমেশন হয়েছিল, এই যে আমি এটা উপরে এঁকে দিলাম তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, এইটি হচ্ছে তোমার কি? না বন্ড এনার্জি। তাহলে বন্ড এনার্জি কি? এই জায়গায় ডেফিনেশনটা ভালো করে শুনবে। বন্ড এনার্জি মানে অনেকে বলে যে বন্ড ফরমেশন করার জন্য যে এনার্জি দরকার, অ্যাকচুয়ালি বন্ড ফরমেশন করার জন্য এনার্জি দরকার নেই। বন্ড ফরমেশন হওয়ার পরে এনার্জি বাইরে রিলিজ হয়। কিভাবে এটা বুঝলাম? ধরো আমার এই হাতটা একটা অ্যাটম এবং এই হাতটা আরেকটা অ্যাটম, আমি যখন এদেরকে কাছাকাছি নিয়ে এলাম, দেখো তোমরা কিন্তু একটা সাউন্ড এনার্জি শুনতে পেলে। আমার দুটো অ্যাটম বা দুটো হাত এখানে কাছাকাছি ছিল, এখানে থেকে তুমি এদেরকে আরো কাছে নিয়ে এলে, আরো কাছে নিয়ে এলে, এবং যখনই বন্ড ফরমেশন করলে তখনই দেখো তোমরা সাউন্ড এনার্জি শুনতে পেলে। তাহলে বন্ড যখন ফরমেশন হয় তখন কিন্তু এনার্জি লাগে না, এনার্জি বন্ড ফরমেশনের পরে বাইরে রিলিজ হয়। দ্যাট মিনস এটা একটা এক্সোথার্মিক প্রসেস। তাহলে এই যে বন্ড তোমরা এনার্জি দেখলে, এই বন্ড এনার্জি তার মানে বন্ড ফরমেশনের জন্য লাগছে না, বন্ড ফরমেশন হওয়ার পরে যে এনার্জিটা বাইরে রিলিজ হচ্ছে সেই এনার্জিটার নাম হচ্ছে বন্ড এনার্জি। ক্লিয়ার? এবারে দেখো বন্ড লেন্থ। বন্ড লেন্থ মানে কি? বন্ড লেন্থ মানে হচ্ছে অরিজিন থেকে তোমার যে জায়গায় বন্ড ফরমেশন হয়েছে, এই জায়গাটাতেই বন্ড ফরমেশন হয়েছে, তাহলে এইটুকু ডিস্টেন্সটাকে কি বলা হবে? না বন্ড লেন্থ। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? না বন্ড লেন্থ। তাহলে বন্ড এনার্জি আমরা কি শিখলাম? না বন্ড ফরমেশন হওয়ার পরে যে এনার্জিটা বাইরে রিলিজ হচ্ছে তাকে বলা হচ্ছে বন্ড এনার্জি। এবং বন্ড লেন্থ মানে কি? না অরিজিন থেকে যে এক্স্যাক্ট পয়েন্টে বন্ড তৈরি হচ্ছে, মলিকুল ক্লোজ অ্যাপ্রোচে আসছে, সেই জায়গাটা ডিস্টেন্সটাকে কি বলা হচ্ছে? না বন্ড লেন্থ বলা হচ্ছে। হলো, এবারে বন্ড লেন্থ আর বন্ড এনার্জির কিছু বেসিক ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনগুলো আমরা একটু দেখে নিই। দেখো তো প্রথমেই আসছে আমরা, দেখো বন্ড লেন্থ। ঠিক আছে, তো বন্ড লেন্থ আর কিছুই না, বন্ড লেন্থ মানে এই যে তোমরা পড়েছিলে না ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, মানে দুটো অ্যাটমের নিউক্লিয়াসের যে মধ্যবর্তী দূরত্ব, সেটাই হচ্ছে তার বন্ড লেন্থ। দেখো তাহলে ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ টু অ্যাটম।
ঠিক আছে। তাহলে বন্ড লেন্থ মানে দুটো অ্যাটমের যে সেন্টার, ওই সেন্টারের যে মধ্যবর্তী দূরত্ব, সেই সেন্টারের মধ্যবর্তী দূরত্বটাকে কি বলা হচ্ছে না বন্ড লেন্থ বলা হচ্ছে। ঠিক আছে, মানে ধরো এইটা যদি একটা অ্যাটম হয়, এইটা যদি আরেকটা অ্যাটম হয়, তাহলে এদের মাঝখানের যে দূরত্বটা, ধরো এই দূরত্বটাকে আমরা ডি বললাম, এই ডি দূরত্বটাকে কি নামে তুমি ডেজিগনেট করবে না বন্ড লেন্থ নামে ডেজিগনেট করা হবে। ঠিক আছে, তাহলে বন্ড লেন্থ মানে সিম্পল যে দুটো সেন্টারের মধ্যবর্তী দূরত্ব, এটা ধরো এ সেন্টার, এটা বি সেন্টার, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বন্ড লেন্থ। এবারে 2 নম্বরে আমরা চলে আসছি, দেখো কি না বন্ড এনার্জি। তাহলে এগেন বলে দিলাম যে বন্ড এনার্জি মানে কেউ এরকম ভাববে না যে বন্ড ফরমেশনের জন্য যে এনার্জি লাগে। বন্ড এনার্জি মানে হচ্ছে বন্ড ফরমেশন হওয়ার পরে যে এনার্জিটা বাইরে রিলিজড হবে। ঠিক আছে, তাহলে কি বললাম এখান থেকে যে এনার্জি রিলিজড আফটার ফরমেশন অফ বন্ড, বন্ড ফরমেশন হওয়ার পরে যে পরিমাণ এনার্জি বাইরে নির্গত হবে বা রিলিজড হবে, সেই পরিমাণ এনার্জিকে কি বলা হবে না বন্ড এনার্জি। এবং মনে রাখবে এই যে বন্ড ফরমেশন তোমরা পড়লে না, এই বন্ড ফরমেশন যে প্রসেস, এই বন্ড ফরমেশন প্রসেস হচ্ছে একটা এক্সোথার্মিক মেথড বা এক্সোথার্মিক প্রসেস বলা হয়। ঠিক আছে, এক্সোথার্মিক মানে কি না বাংলাতে এক্সোথার্মিক মানে হচ্ছে তাপমুচি পদ্ধতি, মানে যে পদ্ধতিগুলোতে মানে আফটার সিস্টেম বা আফটার রিয়াকশন বা আফটার প্রসেস তাপ বাইরে রিলিজ হবে। ঠিক আছে, মানে বাইরে থেকে তাপ ভেতরে সিস্টেমে আসবে না, সিস্টেম থেকে তাপ বাইরে চলে যাবে। তো এখানে তো তাই ঘটনাই ঘটছে, বন্ড ফরমেশন হওয়ার পরে এনার্জি রিলিজ হচ্ছে। তাহলে এটা কিরকম টাইপের প্রসেস হলো না এক্সোথার্মিক প্রসেস। ঠিক আছে, তাহলে এই যে পুরো সেটআপটা দেখলে, এই পুরো সেটআপটা হচ্ছে অ্যাকচুয়ালি বন্ড ফরমেশন কিভাবে হয় এবং কেন হয়। ঠিক আছে, এই জায়গাটা খুব ভালোভাবে নোট ডাউন করবে, কারণ বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে দেখো আমরা বন্ড কত রকম টাইপের হয়, বন্ড কিভাবে ফরমেশন হয় সেটা তো দেখলাম। এবারে দেখবো যে বন্ড কত রকম টাইপের হতে পারে। না বেসিক্যালি বন্ড 6 রকম টাইপের হয়। ঠিক আছে, তার মধ্যে আরও কিছু স্পেশাল টাইপ আছে, সেগুলো আমি ধীরে ধীরে আলোচনা করছি। তো প্রথম যে 2-3টে নাম বলবো, এগুলো কিন্তু তোমরা ছোটোবেলা বা বেসিক লেভেলে শিখে এসেছো। কী কী বন্ড প্রথমেই না, প্রথমে যে বন্ডটা আমরা পড়ি সেটার নাম হচ্ছে আয়নিক বন্ড। ঠিক আছে, আয়নিক বন্ড বা বাংলাতে তোমরা যাকে আয়নীয় বন্ধন বলো। এর আরও একটা নাম আছে, একে কিন্তু ইলেকট্রোভ্যালেন্ট বন্ডও বলা হয় বা তড়িৎযোজী বন্ধন বলতে পারো। ঠিক আছে, 2 নম্বর কি, 2 নম্বরে যে বন্ডটা পড়বো এটা হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, বা বাংলাতে তোমরা যাকে কি বলো না সমযোজী বন্ধন। ঠিক, 3 নম্বরে যে বন্ডটা পড়বে এটার নাম হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে, 3 নম্বরে যেটা পড়বে সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড বা একে বাংলাতে বলা হয় অসমযোজী বন্ধন। ঠিক আছে, তাহলে ওপরেরটা হচ্ছে আয়নীয় বন্ধন, তারপরে সমযোজী বন্ধন, আর এর 3 নম্বরেরটা হচ্ছে অসমযোজী বন্ধন। এরপরে আরও একরকম টাইপের বন্ড হয়, এই বন্ডটাকে বলা হয় মেটালিক বন্ড, মানে দুটো মেটালের মধ্যে যে বন্ড ফরমেশন হবে এটাকে বলা হলো মেটালিক বন্ড। ঠিক আছে, এইটা একটা টাইপের বন্ড হয়ে থাকে, এরকম টাইপের বন্ড হয়ে থাকে, আমরা এটাকে টাইপ এ বললাম। এবার তোমার মনে হতে পারে যে স্যার কিসের বেসিসে টাইপ এ বলা হচ্ছে, আসছি আমি সেই প্রসঙ্গে। এবারে দেখো বি টাইপে আমরা চলে যাচ্ছি। বি টাইপে যে বন্ডটা আমরা পড়বো, এই বন্ডটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, যেটা আমাদের এই চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেক বেশি অ্যাপ্লিকেশন আছে দেখবে হাইড্রোজেন বন্ডের। এবারে এই যে হাইড্রোজেন বন্ড তোমরা পড়লে, এই হাইড্রোজেন বন্ড কিন্তু আবার 2 রকম টাইপের হয়ে থাকে। ঠিক আছে, হাইড্রোজেন বন্ড কি 2 রকম টাইপের হয় না, প্রথম যে টাইপটা দেখবে হাইড্রোজেন বন্ডের, একে বলা হবে ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ড, ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। আরেকটা যে টাইপ দেখবে সেটার নাম হচ্ছে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, তাহলে ইন্ট্রা এবং ইন্টার এই দুটো শব্দের মধ্যে কি ডিফারেন্স আছে দেখো তো না, পার্থক্য তো শুধু এই জায়গায়, একটা হচ্ছে ইন্ট্রা আর একটা হচ্ছে ইন্টার। দেখো ইন্ট্রা মানে হচ্ছে যখন হাইড্রোজেন বন্ড একই কম্পাউন্ডের দুটো আলাদা গ্রুপের মধ্যে তৈরি হবে, মানে অন্য কোনো কম্পাউন্ড আসবে না, একটা কম্পাউন্ডেরই দুটো পার্ট থাকবে যার মধ্যে কিন্তু এই বন্ড হতে পারে। ধরো আমার এই একটা হাত এবং এই একটা হাত, এই দুটো হাত আমার শরীরেরই দুটো পার্ট, তো এই দুটো পার্টকে যদি কেউ ধরো আমার দুটো হাতকে এরকমভাবে বেঁধে রেখে দেয়, তার মানে কি আমার শরীরেরই দুটো পার্টের সাথে এরকম কানেকশন তৈরি হলো, দিস ইজ কল্ড ইন্ট্রামলিকুলার, মানে একই কম্পাউন্ডেরই দুটো পার্ট থাকবে যার মধ্যে এই বন্ড ফরমেশন হতে পারে। এবার ইন্টার কি, ইন্টার মানে ধরো আমার হাত এবং অন্য আরেকজনের হাতকে একসাথে বেঁধে দেওয়া হয়েছে, তাহলে আমি একজন মানুষ আমার হাত এবং অন্য আরেকজন মানুষ তার হাত, তাহলে তাদের হাত যদি বেঁধে দেওয়া হয় তার মানে কি একটা অ্যাটম হলো না বা একটা কম্পাউন্ড হলো না, দুটো কম্পাউন্ড, আমি একজন একটা কম্পাউন্ড সে আরেকটা কম্পাউন্ড, তাহলে দুটো কম্পাউন্ডের মধ্যে যখন এই বন্ড ফরমেশন হবে তখন তার নাম হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। তাহলে ইন্ট্রা মানে একই কম্পাউন্ডের মধ্যে হবে, ইন্ট্রা মানে ডিফারেন্ট কম্পাউন্ডের মধ্যে হবে। আমি একটা টাইপ অফ এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরে এটা নিয়ে আরো ডিটেল ডিসকাশনে আসা হবে। ধরো এইরকম টাইপের কিছু কম্পাউন্ড আছে,
ঠিক আছে, এইটা হচ্ছে NO2 গ্রুপ আর এটা OH গ্রুপ। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল, আমরা অর্গানিকে পড়বো পরে। ঠিক আছে, আপাতত তোমরা নাম না মনে রাখলে হবে। আপাতত দেখো যে হাইড্রোজেন বন্ডটা তৈরি হয় কি করে সেই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো এই যে কম্পাউন্ডটা রয়েছে এই কম্পাউন্ডটার মধ্যে এই যে OH গ্রুপ এবং এই যে হাইড্রোজেন গ্রুপ, এই যে দুটো গ্রুপ রয়েছে এটা একটা আলাদা গ্রুপ, এবং এই যে NO2 গ্রুপটা দেখতে পাচ্ছ সেটা একটা আলাদা গ্রুপ। তাহলে আমার এই দুটো হাতের মতো মনে করো, বেনজিন রিংটা আমার পুরো বডি এবং OH-টা আমার একটা হাত, NO2 একটা হাত, তাহলে আমার দুটো হাতের মধ্যে কানেকশন হচ্ছিল। দেখো এই জায়গায় হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ফরমেশন হয়ে গেল। এবার তোমার মনে হতে পারে স্যার অক্সিজেনের সাথে কেন হলো, সেটা আমরা ডিটেলে যখন আসবো তখন দেখবে বলা হবে যে এই হাইড্রোজেন বন্ড যখন ফরমেশন হয় তখন একটা তো হাইড্রোজেন যেটা রয়েছে সেটা মাস্ট অবশ্যই থাকবে এবং তার সাথে ফোন থাকবে। ফোনটা আবার কি, দেখো ফ্লুরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন এই তিনজনের মধ্যে কেউ একজন থাকবে। তাহলে এই যে ফোন FON মানে ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন এই তিনজনের মধ্যে কেউ একজন থাকবে, আর হাইড্রোজেন বন্ড হচ্ছে মানে হাইড্রোজেন থাকবে। তাহলে এই তিনজনের মধ্যে এই তিনটে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে হাইড্রোজেনের যে ইন্টারাকশন বা এই ইন্টারাকশনটাকে কি বলা হয় না হাইড্রোজেন বন্ড। এবার এই হাইড্রোজেন বন্ড যখন একই কম্পাউন্ডের দুটো গ্রুপের মধ্যে হয় তখন তার নাম হচ্ছে ইন্ট্রা, এবং ডিফারেন্ট কম্পাউন্ডের মধ্যে হয়ে গেলে সেটা হবে ইন্টার। কিরকম, এই জায়গাটাতে এবার দেখো এই রকম টাইপের। ঠিক আছে, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে প্যারানাইট্রোফেনল, যেমন ওটা অর্থোনাইট্রো দেখলে এটার নাম প্যারানাইট্রোফেনল। এইরকম প্যারানাইট্রোফেনল আরও একটা নিতে হবে। ঠিক আছে, এইরকম প্যারানাইট্রোফেনল আরও একটা নিতে হবে, তবেই তুমি এখানে এই বন্ড দেখাতে পারবে। কথাটা বোঝা গেল না যায়নি, আরও একটা নিতে হবে। দেখো কিভাবে হচ্ছে না, এই জায়গায় হাইড্রোজেন আছে উপরে এবং তার সাথে অক্সিজেন, তাহলে ফোনের কেউ একজন আছে এখানে, ফোনের অক্সিজেন আছে এখানে, তাহলে এই হাইড্রোজেন এবং এই অক্সিজেনের মধ্যে ইন্টারাকশন হতে পারে। এবং নিচেও দেখো এই ফোনের অক্সিজেন এবং এই হাইড্রোজেনের মধ্যে ইন্টারাকশন কিন্তু হতে পারে, কারণ হাইড্রোজেন এবং অক্সিজেন বা ফোনের মধ্যে কেউ একজন থাকলে হবে। তাহলে এইটা ইন্টারাকশন হলো, দেখো দুটো কিন্তু আলাদা কম্পাউন্ড, মানে A একটা কম্পাউন্ড, B একটা কম্পাউন্ড, একই কম্পাউন্ড দুটো, কিন্তু দুটো তো নিতে হয়েছে সংখ্যায়, একটা কম্পাউন্ডের মধ্যে তো আর এই বন্ড দেখানো যাচ্ছে না। এই বন্ডটাকে কি বন্ড বলা হবে না ইন্ট্রা। এই যে তোমরা বন্ডটা পড়লে, সরি এটার নাম হচ্ছে ইন্টার, ইন্টারমলিকুলার H বন্ড হয়েছে। আর এই যে তোমরা টাইপের বন্ডটা পড়লে এটাকে বলা হবে কি না ইন্ট্রামলিকুলার H বন্ড। ক্লিয়ার একদম, এই হচ্ছে ইন্ট্রা এবং ইন্টার। এরপরে আমরা টাইপ সিতে চলে যাচ্ছি। দেখো টাইপ সিতে আমরা আরও 3 রকম বন্ডের নাম পড়ব। ঠিক আছে, তো টাইপ সিতে যে টাইপ অফ বন্ড রয়েছে সেই বন্ডটার নাম হচ্ছে ভ্যান্ডার ওয়াল বন্ড, বা অনেকে ভ্যান্ডার ওয়াল ফোর্সও বলে একে। ঠিক আছে, ভ্যান্ডার ওয়াল বন্ডও বলে থাকে অনেকে, অথবা ভ্যান্ডার ওয়াল একে অনেকে ফোর্সও বলে থাকে। ঠিক আছে, তো এই যে তুমি ভ্যান্ডার ওয়াল বন্ড বা ভ্যান্ডার ওয়াল ফোর্স দেখছো, এই ভ্যান্ডার ওয়াল বন্ড বা ভ্যান্ডার ওয়াল ফোর্সও কিন্তু আবার 3 রকম টাইপের হয়ে থাকে। কি কি 3 রকম টাইপ? প্রথম যে টাইপটা আমরা পড়বো এটাকে বলা হয় ডাইপোল, ডাইপোল ফোর্স। দেখো ডাইপোল কি, ডাইপোল মানে হচ্ছে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে যখন দুটো পোল জেনারেট করে। পোল মানে যেমন আমাদের পৃথিবীর 2 রকম পোল থাকে, একটা সুমেরু একটা কুমেরু, সেরকম কম্পাউন্ডের মধ্যে 2 রকম পোল থাকে, একটা প্লাস একটা মাইনাস, মানে একটা পজিটিভ এন্ড আর একটা নেগেটিভ এন্ড। তাহলে যে কম্পাউন্ডের মধ্যে এরকম ডাইপোল ইনডিউসড হবে সেই ধরনের ফোর্সকে কি বলা হবে ডাইপোল, ডাইপোল ফোর্স। এবং এই ফোর্সের আরও একটা স্পেশাল নাম আছে, এই ফোর্সটাকে বলা হয় কিজম ফোর্স। ঠিক আছে, এটাকে কি বলা হয় না কিজম ফোর্স। এবারে 2 নম্বরে যে ফোর্সটা আমরা পড়বো দেখো এটাকে বলা হচ্ছে যে ডাইপোল ইনডিউসড ডাইপোল ফোর্স, ডাইপোল ইনডিউসড ডাইপোল ফোর্স। এটা মানে কি, এটা মানে হচ্ছে একজনের ডাইপোল আগের থেকে ছিল, আরেকজনের ধরো কোনো রকম পোল ছিল না, কিন্তু ওই ডাইপোলের সংস্পর্শে এসে ও কিছুক্ষণের জন্য ডাইপোলের মতো নেচার দেখায়, এটাকে বলা হয় ইনডিউসড ডাইপোল। মানে অ্যাকচুয়াল ডাইপোলটা ছিল না, কিন্তু ডাইপোলের সংস্পর্শে আসার পর তার মধ্যে ডাইপোলের মতো কিছু ক্যারেক্টার সাময়িকভাবে জেনারেট করলো, এটাকে কি বলা হলো না ডাইপোল ইনডিউসড ডাইপোল ফোর্স। এই ফোর্সটাকে বলা হয় ডিবাই ফোর্স। এই ফোর্সটাকে কি নামে ডাকা হয় না ডিবাই ফোর্স। এরপরে 3 নম্বরে কি পড়বো আমরা না 3 নম্বর হচ্ছে ইনডিউসড ডাইপোল, ইনডিউসড ডাইপোল, মানে দুটো ডাইপোলই এখন ইনডিউসড হয়ে গেল। ঠিক আছে, ইনডিউসড ডাইপোল, ইনডিউসড ডাইপোল ফোর্স। ঠিক আছে, মানে দুটোর যে ডাইপোল তুমি দেখলে এই দুটো ডাইপোলই কিন্তু কেউ আর পার্মানেন্ট নয়, সবাই টেম্পোরারি ডাইপোল। এই ধরনের যে ফোর্সগুলো রয়েছে এই ফোর্সগুলোকে বলা হয় লন্ডন ফোর্স।
ঠিক আছে, এদেরকে কি নামে ডাকা হয় না লন্ডন ফোর্স। এবারে যেটা আমি বললাম যে এই যে 3 রকম ক্লাসিফিকেশন তুমি দেখলে বন্ডের এবিসি টাইপের, এই ক্লাসিফিকেশনগুলো করা হলো কার বেসিসে বা কার ভিত্তিতে না বন্ড এনার্জির ভিত্তিতে। কিরকম বন্ড এনার্জির ভিত্তিতে না এই যে প্রথম 4 রকম যে বন্ড তোমরা পড়লে টাইপ এ তে, এদের যে বন্ড এনার্জি রয়েছে এগুলো হচ্ছে উপরের দিকে, মানে বেশি বন্ড এনার্জি রয়েছে। কিরকম বেশি দেখো, এদের যে বন্ড এনার্জিটা না, এই বন্ড এনার্জিটা 42 কিলোজুল পার মোলের থেকে বেশি বা সমান বলতে পারো। ঠিক আছে, তাহলে এই যে বন্ডগুলো দেখো, এই বন্ডগুলো কিন্তু স্টেবিলিটি কম, কারণ এনার্জি যত বাড়ে তোমরা জানো যে স্টেবিলিটি তত কমে। তাহলে এই যে প্রথম যে 4টে বন্ড দেখলে, এই প্রথম 4টে বন্ডের কিন্তু এনার্জি বেশি হওয়ার কারণে এদের কিন্তু স্টেবিলিটি তুলনামূলকভাবে বাকিদের থেকে কম। এবার এই যে হাইড্রোজেন বন্ড পড়লে এর বন্ড এনার্জির কি গল্প আছে না, এর যে বন্ড এনার্জি 8 কিলোজুল পার মোলের থেকে বেশি, কিন্তু 42 কিলোজুল পার মোলের থেকে কম। দেখো 8-এর থেকে বেশি বা সমান বা 42-এর থেকে কম বা তার সমান, তার মানে কি 42-এর থেকে এরা বেশি ছিল, এরা 42-এর থেকে কমে গেল, তার মানে বন্ড এনার্জি কমলো। দ্যাট মিনস হাইড্রোজেন বন্ডের স্টেবিলিটি এদের 4 জনের থেকে একটু বেড়ে গেল। হলো, এবারে দেখো এই যে বন্ডগুলো তুমি পড়লে ভ্যান্ডারওয়াল বন্ড বা ফোর্স, যার মধ্যে কিজম ছিল, লন্ডন ছিল, ডিবাই ছিল, এদের যে বন্ড এনার্জি রয়েছে, এদের বন্ড এনার্জির মান কত না, এদের বন্ড এনার্জির মান হচ্ছে লেস দেন 8 কিলোজুল পার মোল বা প্রায় 8-এর সমানও অনেক সময় ধরে নিতে পারো। তার মানে দেখো এনার্জি এখানে কিন্তু আরো কমে গেল, এর 8-এর থেকে বেশি ছিল সমান, এর 8-এর থেকেও কমে গেল। তার মানে এই যে টাইপ অফ বন্ডগুলো লাস্টে 3টে পড়লে ভ্যান্ডারওয়ালের মধ্যে, যে ডাইপোল ডাইপোল, ডাইপোল ইনডিউস ডাইপোল, ইনডিউস ডাইপোল, ইনডিউস ডাইপোল, এই 3টে বন্ডের স্টেবিলিটি কিন্তু অনেক বেশি এদের বাকির তুলনায়, কারণ এদের বন্ড এনার্জি কিন্তু অনেক কম রয়েছে। ঠিক আছে, এই টাইপ অফ বন্ডের জায়গাটা ভালো করে নোট ডাউন একবার করে নাও। নেক্সট দেখো, আমরা যে বন্ডগুলো পড়লাম তার মধ্যে এবার আমরা ডিটেল ডিসকাশনে আসতে চলেছি। তো আমাদের প্রথমের আলোচনার বিষয় হলো কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, তো কোভ্যালেন্ট বন্ড কাকে বলে না, তোমরা ছোট লেভেলে পড়েছো কোভ্যালেন্ট মানে সমযোজী বন্ধন তৈরি হয় কিভাবে না, দুটো অ্যাটমের মধ্যে ইলেকট্রন জোড় তারা সমানভাবে ব্যবহার করে এবং এই বন্ড ফরমেশন করে। ইলেকট্রন জোড় সমানভাবে ব্যবহার করে মানে ধরো আমার কাছে একটা ইলেকট্রন আছে, ধরো তোমার কাছে একটা ইলেকট্রন আছে, আমরা এই দুটো ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করলাম, মানে আমার ইলেকট্রনটা আমার ছিল, আবার আমি তোমারটাও ইউজ করতে পারি, ধরো তোমার ইলেকট্রন তুমি ইউজ করো, আবার আমারটাও তুমি ইউজ করতে পারো। তো এইরকমভাবে ইলেকট্রন জোড়কে সমানভাবে শেয়ারিং করার মাধ্যমে যে বন্ড ফরমেশন হলো, সেই বন্ডটার নাম কি বলা হলো কোভ্যালেন্ট বন্ড। তাহলে কোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশন কি লিখবে না, this bond is formed by sharing of electron pair। ঠিক আছে, ইলেকট্রন জোড় শেয়ারিং এর মাধ্যমে কিন্তু এই বন্ড ফরমেশন হয়, বাই শেয়ারিং অফ ইলেকট্রন পেয়ার, ইলেকট্রন জোড় ব্যবহার করার মাধ্যমে এই বন্ড ফরমেশন হয়। কিরকম ভাবে ইলেকট্রন জোড় কিভাবে, ধরো তোমার কাছে এ আর একটা এ এরকম টাইপের মলিকিউল আছে, তোমরা দেখেছিলে এরকম টাইপের কিছু ডায়াগ্রাম, যে এইরকম টাইপের কিন্তু ওভারল্যাপ যদি হয় তাহলে সেটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করতে পারে। ঠিক আছে, এইটাকে এই যে জায়গাটা হলো এইটি হচ্ছে ইলেকট্রন পেয়ার বা ইলেকট্রন জোড় বলা হতো। এবারে এই রকম ইলেকট্রন জোড় কত রকম টাইপের হয় না, এরকম ইলেকট্রন জোড় 3 রকম টাইপের হতে পারে। কি কি 3 রকম টাইপ দেখো, প্রথমে এরকম কোনো সিস্টেম থাকতে পারে যে 1 ইলেকট্রন পেয়ার শেয়ারিং হচ্ছে, মানে যে জায়গায় একটা ইলেকট্রন জোড় শেয়ার করছে বা একটা ইলেকট্রন জোড় তৈরি হচ্ছে। কিরকম টাইপের সিচুয়েশন, ধরো এই জায়গায় এ এবং এই জায়গায় এ এর মধ্যে একটা করে ইলেকট্রন ছিল, ধরো একটা করে ইলেকট্রন এরা কি করলো একবার শেয়ারিং করেছে। ঠিক আছে, কারণ তোমরা জানো শেয়ারিং করে কেন না, ওই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রোবিন্যাস লাভের চেষ্টায়। তো এইটা করার পরে এদের ঘটনাটা কি দাঁড়িয়েছে দেখো তো, যে এদের মধ্যে একবার বন্ড ফরমেশন হয়েছে। এই যে বন্ডটা তোমরা দেখলে একটা সিঙ্গেল অ্যারো, এইটাকে বলা হয় কোভ্যালেন্ট সিঙ্গেল বন্ড বা সমযোজী এক বন্ধন। ঠিক আছে, কোভ্যালেন্ট সিঙ্গেল বন্ড বা সমযোজী এক বন্ধন। এবারে 2 নম্বর সিচুয়েশনে এসো, যদি এই জায়গায় দুটো ইলেকট্রন পেয়ারকে শেয়ারিং হয় বা শেয়ারিং করে, তাহলে এরকম টাইপের সিচুয়েশন কি হতে পারে, ধরো আমি এখানে বি নামক কোনো একটা অ্যাটম নিলাম, এখানেও বি নামক কোনো একটা অ্যাটম নিলাম এবং এর কাছেও দুটো ইলেকট্রন, এর কাছেও দুটো ইলেকট্রন আছে, ধরো মেনে নিলাম। তাহলে এবারে এরা কি করে না, দুবার ধরো ইলেকট্রন জোড় শেয়ার করে, যার ফলে তারা কিন্তু নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস পেতে পারে। তাহলে এই জায়গায় দেখো তো এটা দেখতে কিরকম হবে না, এই যে শেয়ারিং করলো তার জন্য একটা বন্ড, এই যে শেয়ারিং করলো তার জন্য আরেকটা বন্ড, এইরকম টাইপের বন্ড ফরমেশন হলো। এই যে টাইপ অফ বন্ডটাকে দেখলে এই বন্ডটাকে বলা হয় কোভ্যালেন্ট ডবল বন্ড বা সমযোজী দ্বিবন্ধন। ঠিক আছে, এরপরে 3 নম্বরে যেটা আমরা আসবো, এটা হচ্ছে যদি 3টে ইলেকট্রন জোড় এবার শেয়ারিং করতে পারে, 3 ইলেকট্রন পেয়ার যদি এবার কোনো অ্যাটম শেয়ার করে, তাহলে এরকম টাইপের সিস্টেম কি হতে পারে, ধরো আমি এখানে সি নিলাম, দুটো সি, তাহলে ধরো এর কাছেও 3টে ইলেকট্রন আছে
এর কাছেও ধরো 3টে ইলেকট্রন আছে, 3টে জোড় যেহেতু তৈরি হবে, তাহলে দেখো এর মধ্যেও ইলেকট্রন একবার শেয়ারিং হলো, আরেকবার হলো, আরেকবার হলো, 3বার শেয়ারিং হলো না? তাহলে যখনই 3বার শেয়ারিং হলো তাহলে কটা বন্ড ফরমেশন হবে? 3টে বন্ড, 1 2 3। এই যে বন্ডটা দেখলে এই বন্ডটাকে কি বলা হবে না কোভ্যালেন্ট ট্রিপল বন্ড বা সমযোজী ত্রিবন্ধন বলা হবে। ঠিক আছে, তাহলে এইগুলি আমরা পড়েছিলাম যে একটা যদি মানে ইলেকট্রন পেয়ার তৈরি হয় তাহলে সেটা সিঙ্গেল বন্ড হবে, যদি দুটো তৈরি হয় তাহলে সেটা ডবল বন্ড হবে, এবং যদি 3টে তৈরি হয় তাহলে সেটা ট্রিপল বন্ড হবে। এবারে আমরা আরও দুটো স্পেশাল টাইপের বন্ড এখানে পড়বো, সেটার নাম হচ্ছে সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড। ঠিক আছে, এবারে আমরা দু রকম টাইপের স্পেশাল বন্ড এখানে পড়তে চলেছি। দেখো, একটাকে বলা হচ্ছে সিগমা বন্ড, ঠিক আছে, অ্যান্ড আরেকটাকে কি নামে ডাকবে না পাই বন্ড নামে ডাকবে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে তোমার সিগমা বন্ড আর একটা পাই বন্ড। সিগমা সাইন কিরকম জানো তোমরা, এরকম, আর পাই সাইন তো ম্যাথে পড়েছো এরকম। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা পাই বন্ড। এবারে এখানে কতগুলো গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, যে যেটা কোভ্যালেন্ট সিঙ্গেল বন্ড হবে, ঠিক আছে, কোভ্যালেন্ট যেটা সিঙ্গেল বন্ড হবে তার সিগমা কটা পাই কটা না, কোভ্যালেন্ট যে সিঙ্গেল বন্ড হবে তার ক্ষেত্রে সিগমা বন্ডের সংখ্যা থাকবে একটা, পাই বন্ডের সংখ্যা থাকবে 0। খুব ভালো করে এই জায়গাটা পড়ে রাখবে। ঠিক আছে, তো মনে রাখবে সিগমা বন্ড সবার ক্ষেত্রে, শুধু সিঙ্গেল বন্ড বলে নয়, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড সবার ক্ষেত্রে দেখবে সিগমা বন্ডের সংখ্যা কিন্তু একটাই আছে, শুধু পাই বন্ডের সংখ্যাগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে। এবার তোমার মনে হতে পারে যে স্যার সিগমা বন্ড কি, পাই বন্ড কি, সেগুলো আমি ধীরে ধীরে এবার ডিসকাশনে আসবো দেখবে সিগমা বন্ড পাই বন্ড নিয়ে। ঠিক আছে, তো আপাতত এটা শুনে রাখো যে সিগমা বন্ড যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে একটা হবে এবং পাই বন্ড সেখানে 0। এবার এসো ডবল বন্ড। দেখো আমি কি বলে দিলাম একটু আগেই যে সিগমা বন্ড সবসময় একটা থাকবে, তাহলে যদি ডবল বন্ডে সিগমা বন্ড একটা হয়ে যায় তাহলে আরেকটা বন্ড কি হবে? অবভিয়াসলি পাই, কারণ ডবল বন্ড মানে দুটো তো বন্ড আছে, তাহলে একটা তো সিগমা হচ্ছেই, তাহলে আরেকটা কে হচ্ছে না পাই হচ্ছে। এবারে 3 নম্বরে এসো, তাহলে 3 নম্বরে আমরা কি পড়বো এবারে না কোভ্যালেন্ট ট্রিপল বন্ড, তাই না? তাহলে ট্রিপল বন্ডের সময়ও একই গল্প। তুমি কি জানো যে সিগমা তো এখানে একটাই হবে, কিন্তু ট্রিপল বন্ড মানে 3টে বন্ড, তাহলে বাকি দুটোকে না বাকি দুটো হচ্ছে পাই। তাহলে এই জায়গায় দেখো সিগমা বন্ড হচ্ছে একটা এবং পাই বন্ড কটা না দুটো। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে আমাদের সিগমা এবং পাই বন্ড ক্যালকুলেশন ফ্রম সিঙ্গেল, ডবল অ্যান্ড ট্রিপল। সিঙ্গেল হোক, ডবল হোক, ট্রিপল হোক, সিগমা বন্ড একটা, যদি সিঙ্গেল বন্ড হয় পাই বন্ড থাকবে না, যদি ডবল বন্ড হয় পাই বন্ড একটা থাকবে, যদি ট্রিপল বন্ড হয় পাই বন্ড দুটো থাকবে। এইটি হচ্ছে আমাদের আপাতত যে কোভ্যালেন্ট যে বন্ড রয়েছে এই কোভ্যালেন্ট বন্ডের আইডিয়া। এবার তোমার মনে হতে পারে যে স্যার এই যে সিগমা পাই বললেন, এই সিগমা বন্ড আর এই পাই বন্ড অ্যাকচুয়ালি ফরমেশন কি করে হয় বা এরা কারা, এটাই তো বড় প্রশ্ন, তাই না? যে সিগমা বন্ডটা কারা বা পাই বন্ডটাই বা কারা। দেখো সিগমা বন্ড মানে তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে এস পি ডি এফ এরকম অরবিটাল পড়লে, তো এই যে অরবিটালগুলো দেখছো না, এই অরবিটালগুলো সব পিওর অরবিটাল, মানে পিওর অ্যাটমিক অরবিটাল, শুধু এস নয়তো শুধু পি নয়তো শুধু ডি। এবারে এই যে সিগমা এবং পাই বন্ড দেখছো না, এখানে কি হয় এই অরবিটালগুলোর ওভারল্যাপ হয়, মানে একটার উপরে আরেকটা চেপে যায়। ঠিক আছে, তো সিগমা বন্ড যে ফরমেশন হয় এখানে কোন কোন অরবিটালের ওভারল্যাপ হয় বা কোন কোন অরবিটাল একে অপরের উপর চেপে এরকম বন্ড ফরমেশন করে। দেখো প্রথমে যে অরবিটালটা এখানে ফরমেশন করে সেটা হচ্ছে এস এস অরবিটাল, কারণ দুটো অরবিটাল তো দরকার, একটার মধ্যে তো আর ওভারল্যাপ হয় না, ওভারল্যাপ মানে একটার উপরে আরেকটা চাপবে, তো মিনিমাম তো দুটো দরকার। এবারে দেখো এখান থেকে এস এর সাথে পি অরবিটাল এরও ওভারল্যাপের মাধ্যমে হতে পারে, কিংবা পি এর সাথে পি অরবিটাল এরও ওভারল্যাপ হতে পারে, পি পি অরবিটালের ওভারল্যাপও হতে পারে। বোঝা গেছে না যায়নি? তাহলে এতগুলো ওভারল্যাপ হতে পারে। কি কি ওভারল্যাপ হতে পারে দেখো না, এই জায়গায় এস এস ওভারল্যাপ হতে পারে, এস পি ওভারল্যাপ হতে পারে এবং পিপি অরবিটালের ওভারল্যাপ হতে পারে। কিন্তু এই যে পিপি অরবিটাল দেখলে এর আবার ওভারল্যাপের স্টাইল আছে, আমি একটু পরে ডায়াগ্রাম নিয়ে ডিসকাশন করবো, দেখবে যে এই পিপি অরবিটালের ওভারল্যাপগুলো হচ্ছে কিরকম না হেড অন ওভারল্যাপ হয়েছে। হেড অন মানে হচ্ছে এরকম মাথায় মাথায় ওভারল্যাপ হবে, ধরো এইটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এরকম মাথায় মাথায় এসে ওভারল্যাপ হবে, এইরকম টাইপের মাথার উপরে মাথা চেপে যাবে। ঠিক আছে, এইরকম টাইপের ওভারল্যাপকে কি বলা হয় না হেড অন। এবারে নেক্সট আমরা আসছি দেখো পাই বন্ড। তাহলে পাই বন্ড কি করে ফরমেশন হয়, এটা কার কার ওভারল্যাপ হয় দেখো, পাই বন্ড পি পি এর মধ্যেও একটা ওভারল্যাপে ফরমেশন হতে পারে। তাহলে তোমার মনে হতে পারে যে স্যার এখান থেকে পাই বন্ডেও পিপি ওভারল্যাপ হচ্ছে, আবার সিগমা বন্ডেও পিপি ওভারল্যাপ হচ্ছে, কিন্তু সিগমা বন্ডের যে ওভারল্যাপের তুমি স্টাইল দেখেছিলে হেড অন, এখানে সেই স্টাইলের ওভারল্যাপ হয় না, এখানে এইরকম ল্যাটেরাল বা সাইড মানে এরকম সাইডে সাইডে ওভারল্যাপ হবে। ঠিক আছে, এরকম সাইডে সাইডে ওভারল্যাপ হবে। কিরকম, তো এই যে ওভারল্যাপটাকে বলা হয়, এই ওভারল্যাপটাকে বলা হয় সাইড ওয়াইজ। ঠিক আছে, বা অনেকে একে ল্যাটেরাল বলেও বলে থাকে। ঠিক আছে, মানে এরকম পাশাপাশি ওভারল্যাপ হতে পারে। এবং আরও একটা ওভারল্যাপ হয় সেটাকে বলা হয় ডিডি ওভারল্যাপ।
ঠিক আছে, এই দুটো ওভারল্যাপের মাধ্যমে কিন্তু এই পাই বন্ড ফরমেশন হয়ে থাকে। এবার ডিডির আরো দু রকম আছে, সেটা আমি ডিটেলে আসবো, 2 লোব ওভারল্যাপ, 4 লোব ওভারল্যাপ, সেগুলো আমি একটু পরে আসছি। আপাতত এই জায়গাটা বোঝো যে সিগমা বন্ড ফরমেশন হয় এসএস অরবিটালের, এসপি অরবিটালের এবং পিপির হেড অন অরবিটালের ওভারল্যাপের মাধ্যমে, এবং পাই বন্ড ফরমেশন হয় পিপির সাইডওয়াইজ বা ল্যাটারাল এবং ডিডি ওভারল্যাপের মাধ্যমে। এবং খুব গুরুত্বপূর্ণ কথা যেটা মনে রাখবে, পরে বলে দিলাম, যে এই যে যত তুমি দেখলে বন্ড ফরমেশন হয়, এই কথাটা খুব গুরুত্ব সহকারে এবার শুনে নেবে। এই যে বন্ড যে ফরমেশন হচ্ছে, যত তুমি বন্ড ফরমেশন দেখো না কেন, এই সিগমা পাই সব বন্ড মনে রাখবে ইন ফেজ ফরমেশন। ঠিক আছে, ইন ফেজ ফরমেশন মানে আমি এখনই ডায়াগ্রাম যখনই আঁকবো তখনই বুঝতে পারবে, সেই জন্য আগেই কথাটা ক্লিয়ার করে দিই। ইন ফেজ শব্দটার মানে হচ্ছে মানে একই রকম চার্জের মধ্যে অরবিটালের ওভারল্যাপ হলে তবেই সেখানে বন্ড হয়। একই রকম চার্জ মানে ধরো কোনো অরবিটাল যদি প্লাস চার্জ ক্যারি করে, তাহলে বন্ড ফরমেশন করতে গেলে আরেকটা অরবিটালকে প্লাস চার্জই রাখতে হবে, কিংবা কোথাও যদি মাইনাস চার্জ ক্যারি করে, তাহলে বন্ড ফরমেশন করতে গেলে আরেকটা অরবিটালেরও চার্জ মাইনাস হতে হবে। এরকম সিচুয়েশন যদি কখনো হয়, একটা অরবিটাল প্লাস আর একটা অরবিটাল মাইনাস, তাহলে মনে রাখবে এই জায়গায় কিন্তু বন্ড ফরমেশন হবে না, আর এই দুটো সিচুয়েশনে বন্ড ফরমেশন হবে। তাহলে এই পয়েন্টটা খুব গুরুত্ব সহকারে দেখে রাখবে যে বন্ড ফরমেশন সবসময় ইন ফেজ ওভারল্যাপের মাধ্যমে হয়ে থাকে, মানে একই রকম চার্জের ওভারল্যাপ হবে। অপোজিট চার্জ যদি ফরমেশন হতে শুরু করে, তাহলে সেখানে বন্ড ফরমেশন হবে না। ঠিক আছে, এবারে দেখো যেমনটা তোমাদেরকে আমি শেখালাম একটু আগে, যে সিগমা পাই বন্ড যে ফরমেশন হচ্ছে, সেই ফরমেশনগুলো কিভাবে হয় সেই ডায়াগ্রামগুলো নিয়ে ডিসকাশন করব। তো এই ডিসকাশনের আমাদের প্রথমেই দেখো কি হেডিং করা আছে, অরবিটালস ডায়াগ্রাম, এবং এই যে ডায়াগ্রামগুলোর মাধ্যমে কোন কোন বন্ড ফরমেশন হয় আমরা শুধু সেই জায়গাটাকে একটু এখানে নোট ডাউন করব। ঠিক আছে, ভালো করে শুনবে এই জায়গাটা। তো আমি প্রথমেই তোমাদেরকে একটু আগে একটা পয়েন্ট বললাম, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে বন্ড যখন ফরমেশন হবে তখন তার মধ্যে চার্জ কিন্তু একই থাকতে হবে, মানে দুটো অরবিটালে সেম চার্জ হলে তবেই বন্ড ফরমেশন হয়, যাকে আমরা ইন ফেজ ওভারল্যাপ বলি। তাহলে এখানে যা যা আমরা দেখব সবই দেখবে ইন ফেজের মাধ্যমে হচ্ছে বা একই রকম দশার মধ্যে হচ্ছে। তো প্রথম যে ওভারল্যাপ রয়েছে দেখো, এই প্রথম ওভারল্যাপ এস এস অরবিটালের মধ্যে আমরা করাচ্ছি। কোন কোন অরবিটালের মধ্যে না, দুটো এস এস অরবিটালের মধ্যে আমরা এখন ওভারল্যাপ করাতে চাইছি। ঠিক আছে, তো দেখো কিভাবে ওভারল্যাপ করব না, তার জন্য আমাদেরকে এস অরবিটালের স্ট্রাকচার জানতে হবে। আমরা পড়েছি অ্যাটমিক স্ট্রাকচারে সবাই যে এস অরবিটাল এরকম স্ফেরিক্যাল টাইপের হয়ে থাকে, তাই না? দেখো এইরকম দুটো এস অরবিটালের ওভারল্যাপ হলো। এবারে মন দিয়ে শুনবে, এই যখনই ওভারল্যাপ হলো তোমাকে বলে দেওয়া হলো বন্ড ফরমেশন মানে দুজনের চার্জ কি হবে, প্লাস, আইদার তুমি মাইনাস মাইনাসও নিতে পারো, একই ব্যাপার। এবং এদেরকে কেন্দ্র করে এইরকম টাইপের একটা অ্যাক্সিস বা অক্ষ কল্পনা করবে। এই অ্যাক্সিসটাকে কি বলা হয় না, ওভারল্যাপিং অ্যাক্সিস বলা হয়। ঠিক আছে, এটাকে একটা জাস্ট অ্যাক্সিস মনে করতে পারো, ওভারল্যাপিং অ্যাক্সিস। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দেখো, এই যে জায়গাটা আছে না পুরো ছবির মধ্যে, দেখো এই জায়গাটা হচ্ছে দুটো অরবিটালের জন্য কমন জায়গা, মানে দুটো অরবিটালেরই এই জায়গাটা শেয়ারিংয়ে আছে। এই জায়গাটাকে বলা হবে ওভারল্যাপিং জোন, বা অনেকে ওভারল্যাপিং এরিয়াও বলে, ওভারল্যাপিং জোনও বলা চলে। ঠিক আছে, মানে যে জায়গায় ওভারল্যাপটা হচ্ছে, এই যে বললাম না বন্ডগুলো একটার উপরে যখন আরেকটা চেপে যাচ্ছে তখন ফরমেশন হয়, তখন এই যে ওভারল্যাপিং এরিয়া বা ওভারল্যাপিং জোন তুমি দেখছো, যত বেশি ওভারল্যাপিং জোন হবে বন্ড তত ভালো ফরমেশন হবে, এবং যতগুলো ওভারল্যাপিং জোন হবে ততগুলো বন্ড হবে। কিরকম, তাহলে এই জায়গায় দেখো ওভারল্যাপিং জোন কটা, একটাই মাত্র জোন রয়েছে যেটা কমন। তাহলে এখানে কিরকম টাইপের বন্ড ফরমেশন হবে বলো তো, সিগমা। কারণ সিগমা বন্ড মানে সেটা সবসময় সিঙ্গেল বন্ডের জন্যই হয়ে থাকে, তোমরা পড়লে যে সিঙ্গেল বন্ডে একটা সিগমা থাকে। তাহলে এইখানে যে টাইপস অফ বন্ড তোমরা দেখবে, এটা কিরকম টাইপের বন্ড হয়ে যাবে না, সিগমা বন্ড। ঠিক আছে, এবং আমরা থিওরিতে দেখবে, আগে থিওরিটা একটু খেয়াল করে দেখো, ওখানে আমরা কিন্তু পড়েছিলাম যে সিগমা বন্ড ফরমেশন হয় এস এস অরবিটালের ওভারল্যাপের মাধ্যমে ইন ফেজ, অবশ্যই। এবারে 2 নম্বরে আমরা ফরমেশন করব দেখো এসপি অরবিটালের, এস এর সাথে এবার আমরা পি অরবিটালের ওভারল্যাপ করাচ্ছি। ঠিক আছে, তাহলে এস এর সাথে পি অরবিটালের ওভারল্যাপ করলে কিরকম লাগবে দেখতে, একটু ছবিটা দেখো তো। দেখো এইটা তোমার এস অরবিটাল আছে স্ফেরিক্যাল ইন শেপ, আর পি অরবিটালের শেপ তোমরা জানো সিঙ্গেল ডাম্বেলের মতো। তাহলে এটাকে কিভাবে দেখাবে, এইটা আমার সিঙ্গেল ডাম্বেল শেপ। এবারে দেখো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা এদের দুজনের কমন জায়গা, তাই না? তাহলে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই, এই জায়গাটা হচ্ছে কি এরিয়া না, ওভারল্যাপিং জোন। এটাও নিশ্চয়ই এর জন্য ওভারল্যাপিং জোন, তাই না? এবারে কি কি দিতে হবে, চার্জ দিতে হবে। তার আগে অ্যাক্সিসটা ড্রয়িং করে নাও, যেটা ওভারল্যাপিং অ্যাক্সিস বললাম, ড্রয়িং করে নিলে। এবারে দেখো
এই জায়গায় যদি পজিটিভ চার্জ হয়, দেখো এই দিকের লোবের সাথে এই লোবটার বন্ড ফরমেশন এসছে, এই লোবটা, এটা তো আসেনি ডাইরেক্টলি, এ এসছে, তাহলে এ যদি আসে তাহলে এরও চার্জ কি হতে হবে? প্লাস। তুমি এটা মাইনাস নিতে পারতে, কোনো আপত্তি নেই, এটা মাইনাস নিলে তোমাকে এটাও মাইনাস নিতে হবে, মানে যাদের যাদের মধ্যে ওভারল্যাপ হচ্ছে তারা দুজনে সবসময় সেম চার্জে থাকবে, আইদার তুমি প্লাস প্লাস করো না হলে মাইনাস মাইনাস করো। তাহলে এই অরবিটালের যদি এটা প্লাস হয় তাহলে এটা অটোমেটিক কি হবে? মাইনাস, একটা প্লাস একটা মাইনাস হবে, কিন্তু যার সাথে বন্ড ফরমেশন করতে এলো তারা যেন সেম চার্জে থাকে। ক্লিয়ার? এবারে দেখো এখানেও কিন্তু ওভারল্যাপিং এরিয়া কটা? একটাই রয়েছে, তাহলে একটা ওভারল্যাপিং এরিয়া মানে কি বন্ড ফরমেশন হবে এখানেও? না সিগমা বন্ড ফরমেশন হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা 3 নম্বর ওভারল্যাপে চলে যাচ্ছি। দেখো পিপি, পিপি অরবিটালের ওভারল্যাপ করব আমরা, কিন্তু এই ওভারল্যাপটা কিরকম টাইপের ওভারল্যাপ হবে? না হেড অন টাইপের ওভারল্যাপ। ঠিক আছে, এই যে দেখালাম যে মাথায় মাথায় এসে ওভারল্যাপ হবে, কিরকম হবে দেখো এই ওভারল্যাপটা ভালো করে এবার খেয়াল করো। তাহলে পিপি মানে বুঝতে পেরেছো, দুটো পি অরবিটাল আসবে এখানে, মানে দুটো এখানে তোমার কি হবে? না ডাম্বেল শেপড, সিঙ্গেল ডাম্বেল শেপ রাখতে হবে, এই আঁকলাম। এবারে দেখো এই জায়গার স্ট্রাকচার কিভাবে রয়েছে, না এইখানে তুমি দেখো এইখানেও কিন্তু তোমার ওভারল্যাপিং যে জোনটা বা কমন পার্টটা একটাই রয়েছে, দেখো হ্যাঁ কি না? আর কোথাও দেখতে পাচ্ছ কমন পার্ট আছে? নেই। এবারে নেক্সট কি, অ্যাক্সিসটা ড্রয়িং করে নাও, হলো। এবারে চার্জ বসাও। তাহলে আমি যদি এই লোবটাকে প্লাস চার্জ মানি তাহলে তার জন্য এই লোবটা তো মাইনাস, এটা তো একটা আলাদা পুরো অরবিটাল, তাহলে এই লোবটা যদি প্লাস হয় এ মাইনাস। এবারে এই লোবটাই তুমি যেমন খুশি চার্জ বসাতে পারবে না, কারণ এই যে লোবটা রয়েছে এই লোবটা এই লোবের সাথে বন্ডে ইন্টারাক্টেড রয়েছে, বা তার মানে কি ওকে ওই বন্ডের একই চার্জ রাখতে হবে। এই দেখো এটা কি লোব? মাইনাস লোব, তাহলে একেও কি রাখতে হবে? মাইনাস। তুমি যদি প্লাস করে দাও না কোনোভাবে এই বন্ড ফরমেশন হবে না। এবার তুমি বলতে পারো যে স্যার আমি এখানে মাইনাস নেব, তাহলে এখানে প্লাস নেবে, তাহলে একে যদি প্লাস নাও তোমাকে একেও প্লাস নিতে হবে, সেটা তোমাদের মতো নিজেরা ভাবতে পারো, কিন্তু দুজনে যেন একই চার্জ থাকে। আর এখানে কি হবে? প্লাস চার্জ বসিয়ে দিলে। তাহলে এই জায়গায় দেখো ওভারল্যাপিং জোন কটা এসছে? একটাই এসছে না, তাহলে এখানেও কি বন্ড ফরমেশন হবে? না সিগমা বন্ড। ঠিক আছে, তাহলে এই যে তিনটে সিচুয়েশন দেখলে, এই তিনটে সিচুয়েশনে কিন্তু সিগমা বন্ড ফরমেশন হয়ে থাকে। এবারে তোমাদের মনে হতে পারে যে স্যার এই জায়গাতে আরও একটা ওভারল্যাপ আমি এবার দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা আমাকে বলবে যে এই ওভারল্যাপে কি বন্ড ফরমেশন হবে? যদি হয় তাহলে কি বন্ড? ঠিক আছে, এসপি। তোমার মনে হতে পারে স্যার এসপি তো করা হয়েছে এখানে, আবার এসপি কেন আঁকছি? এবার একটু মন দিয়ে এসপির এই ডায়াগ্রামটা দেখো, দিয়ে তোমরা আমাকে বলবে যে এই জায়গায় বন্ড ফরমেশন হবে কিনা। ঠিক আছে, এইরকম টাইপের এসপি ওভারল্যাপ করানো রয়েছে, এরকম টাইপের ধরো ওভারল্যাপিং জোন আছে একটা। ঠিক আছে, আর এইটা তার অ্যাক্সিস রয়েছে, ধরো এইটা ধরো প্লাস, এটা ধরো প্লাস, এটা ধরো মাইনাস, এরকম টাইপের। এই জোনটা ধরো কমন টাইপের রয়েছে। ঠিক আছে, তোমাকে এই রকম টাইপের ওভারল্যাপ বলে দেওয়া হলো, বললো এই ওভারল্যাপে কি বন্ড ফরমেশন হবে বলো। তো প্রশ্ন হচ্ছে এই যে ওভারল্যাপটা দেখলে এটাও এসপি ওভারল্যাপ, এটাও এসপি ওভারল্যাপ, কিন্তু এই এসপি ওভারল্যাপে কোনো বন্ড ফরমেশন হবে না। ঠিক আছে, এইখানে মনে রাখবেন নো বন্ড, কোনো বন্ড ফরমেশন হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে এই যে ওভারল্যাপিং এরিয়াটা দেখছো না, এই ওভারল্যাপিং জোন বা ওভারল্যাপিং এরিয়াটা এতটাই ছোট যে বন্ড ফরমেশন সেখানে হওয়া সম্ভব নয়। তাহলে এখানে কি লিখে রাখবে? যে স্মল ওভারল্যাপিং জোন। ঠিক আছে, ওভারল্যাপিং জোনটা অনেক কম এখানে, সেই জন্য এখানে বন্ড ফরমেশন হচ্ছে না, এবং এই ধরনের ওভারল্যাপকে বলা হয় জিরো ওভারল্যাপ। কি বলা হবে? না জিরো ওভারল্যাপ বলা হবে, মানে আলটিমেট কোনো রকম ওভারল্যাপই এখানে হচ্ছে না, বন্ড ফরমেশন না হচ্ছে না, মানে আর ওভারল্যাপ হয়ে লাভ কি? কথাটা বুঝতে পারলে? তাহলে এই যে ওভারল্যাপ দেখলে এসপির এই ওভারল্যাপে কিন্তু বন্ড ফরমেশন হবে না, এটা খেয়াল রাখবে। এই রকম ওভারল্যাপ হলে বন্ড ফরমেশন হবে, কারণ ওভারল্যাপিং জোনটা অনেকটা বেশি, আর এখানে ওভারল্যাপিং জোন এতটাই কম যেখানে বন্ড ফরমেশনের জন্য সেই এরিয়াটা সাফিসিয়েন্ট নয়, এটাকে আমরা জিরো ওভারল্যাপ বলি। ক্লিয়ার? আমরা নেক্সট ওভারল্যাপ দেখো, এরপরে আমরা সিগমা বন্ডগুলো সব ফরমেশন করলাম, জিরো ওভারল্যাপ করে নিলাম। এবারে আমরা পড়বো কি দেখো, না আমরা এবারে পাই বন্ড ফরমেশনের ওভারল্যাপগুলো দেখবো। তো পাই বন্ড ফরমেশন করার জন্য প্রথমে যে ওভারল্যাপটা আসবে দেখো, এটা হচ্ছে আমাদের পিপি ওভারল্যাপ। কিন্তু পিপি ওভারল্যাপেরও দুটো পার্ট আমি বলেছিলাম, একটা সাইড ওয়াইজ আর একটা হচ্ছে হেড অন। দেখো হেড অনটা আগে তোমরা পড়ে নিলে, ওটাতে সিগমা বন্ড হলো, তাহলে এটা কিরকম টাইপের ওভারল্যাপ হবে? না এটা হবে তোমার সাইড ওয়াইজ, বা তোমরা এটাকে ল্যাটেরাল নামেও ডাকতে পারো। ঠিক আছে, এরকম টাইপের ওভারল্যাপ হবে। কিরকম ওভারল্যাপটা একটু ভালো করে এবার ফলো করো। তাহলে সাইড ওয়াইজ মানে পাশাপাশি হবে, তাহলে ধরো এইটা যদি একটা পি অরবিটাল হয় তাহলে আরেকটা পি অরবিটাল এইরকম টাইপের হবে। ঠিক আছে, এইরকম টাইপের দেখো পাশাপাশি রয়েছে না, মানে দুটো এস অরবিটাল আগে এরকম ওভারল্যাপ করছিল, এখন এরকম ওভারল্যাপ করছে। ঠিক, এবারে দেখো একটু খেয়াল করে সব কিছু ড্রয়িং করে দাও, এখানে তোমার ওভারল্যাপিং অ্যাক্সিস যেটা সেটাকে ড্রয়িং করে দাও। তারপরে দেখো এই জায়গায় মজার কথা কি এলো, এই জায়গায় দেখো এই যে দুটো জোন এমন এসছে,
যেটা কিন্তু কমন আছে প্রত্যেকটা অরবিটালের। ঠিক আছে, এই জোনটা দেখো কমন, এবং এই যে জোনটা তোমরা দেখলে এটাকে ওভারল্যাপিং জোন বলা হয়। এই যে জোনগুলো দেখছিলে এই লাল কালারের জোনগুলো কি, এইটাই তো ওভারল্যাপিং জোন, যে জায়গায় অ্যাকচুয়ালি বন্ড ফরমেশন হয়। তাহলে দেখো ওভারল্যাপিং জোন এখানে কটা, দুটো রয়েছে। তাহলে দুটো যখন ওভারল্যাপিং জোন হয় তোমরা জানো এখান থেকে কি বন্ড ফরমেশন হবে না, পাই বন্ড ফরমেশন হবে। ঠিক আছে, এবারে দেখো চার্জ পুট করতে হবে, এখানে চার্জ দিতে হবে। চার্জ কিভাবে দেবে, এটা যদি প্লাস হয় তাহলে এটার নিজের লোব মাইনাস, এবং বন্ড ফরমেশন করছে মানে একেও কি চার্জে থাকতে হবে, প্লাস, সেম চার্জ, ইন ফেজ লেখা আছে দেখো, ইন ফেজ মানে একই চার্জ। আর এ যদি মাইনাস হয় তাহলে এটাও মাইনাস হবে। তাহলে এইটি হচ্ছে তোমার পাই বন্ড ফরমেশন পিপি অরবিটালের সাইড ওয়াইজ বা ল্যাটারাল ওভারল্যাপের মাধ্যমে হলো। এরপরে নেক্সট আমরা চলে যাচ্ছি ওভারল্যাপ, দেখো 5 নম্বরে পি ডি ওভারল্যাপ। ঠিক আছে, মানে পি এর সাথে ডি অরবিটালের ওভারল্যাপ হবে। কিরকম ভাবে এই ওভারল্যাপ ড্রয়িং করবো দেখো, ধরো এইটা একটা তোমার পি অরবিটাল আছে, সিঙ্গেল ডাম্বেল শেপ পি অরবিটালের হয়, এবং তোমরা জানো যে ডি অরবিটালের শেপ কিরকম না, ডবল ডাম্বেল শেপ হয়ে থাকে। তাহলে এটাকে দেখতে কিরকম লাগবে, এরকম টাইপের দেখো। ঠিক আছে, এবারে দেখো এই জায়গায় অ্যাক্সিস এঁকে দাও, হয়ে গেল অ্যাক্সিস। এবারে দেখো এখানেও তোমার ওভারল্যাপিং জোন কটা এসছে না, দুটো। ঠিক আছে, এইটা একটা তোমার ওভারল্যাপিং জোন, দেখো এই জায়গাটা একটা ওভারল্যাপিং জোন চলে এসছে তোমার, এবং এই নিচের জায়গাটা দেখো ওভারল্যাপিং জোন চলে এসছে। দুটো প্রায় সমান আসবে, আমি হাতে এঁকেছি বলে একটু কম বেশি মনে হচ্ছে, নাহলে একই রকম টাইপেরই আসবে। ঠিক আছে, এইটা একটা ওভারল্যাপিং জোন আর ওইটা একটা ওভারল্যাপিং জোন। ঠিক, এবার দেখো এই জায়গায় চার্জ কত পুট করবে, কিভাবে দেখো, তাহলে এই জায়গায় মন দিয়ে শুনবে জায়গাটা, এটা যদি প্লাস হয় পি এর জন্য তাহলে পি এর আরেকটা লোব কত, মাইনাস। এবারে এর সাথে এই ডি এর লোবের বন্ড ফরমেশন হয়েছে, তাহলে এটা যদি প্লাস হয় তাহলে এটাকে প্লাস হতে হবে, ইন ফেজ মানে বন্ড ফরমেশন। এটা যদি প্লাস হয় এর সাথে অপোজিট লোব কোনটা, এটা, তাহলে এটা তো মাইনাস হবেই। এর সাথে এই লোবটা অপোজিট নয়, এটা খেয়াল রাখবে, এর সাথে অপোজিট লোব হচ্ছে এটা, এইভাবে ফরমেশন হয় লোবটা এইভাবে, তাহলে এটা যদি প্লাস হয় তার উল্টো কে, মাইনাস। এবারে এটাতে এসো, এটা যদি মাইনাস হয় পি এর তাহলে ডি এরও এটা মাইনাস, কারণ একই বন্ড একই চার্জ এলে তবেই বন্ড হয়। তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে এই লোবটা তার প্লাস, কারণ এটা তার অপোজিট। তাহলে এইটি হয়ে গেল দেখো চার্জের জেনারেশন। ঠিক আছে, এইভাবে কিন্তু চার্জ পুট করতে হবে, ক্লিয়ার। এবারে দেখো তাহলে দুটো ওভারল্যাপিং এরিয়া, বুঝতে পেরে গেছো তোমরা নিশ্চয়ই এখানে কি বন্ড ফরমেশন হবে না, পাই বন্ড ফরমেশন হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সট আসছি আমরা, দেখো নেক্সট ওভারল্যাপ ডিডি ওভারল্যাপ। ঠিক আছে, ডিডি ওভারল্যাপ। তাহলে ডিডি ওভারল্যাপটা দেখতে কিরকম না, দুটো ডি অরবিটালের ওভারল্যাপ হবে, বুঝতেই পারছো, মানে দুটো ডবল ডাম্বেল শেপটা আসবে। এরকম টাইপ। ঠিক আছে, দেখো তাহলে এই জায়গায় অ্যাক্সিস এঁকে দাও, অ্যাক্সিস হয়ে গেল। এবারে দেখো এখানেও তোমার ওভারল্যাপিং এরিয়া কটা না, দেখো এইটা একটা ওভারল্যাপিং এরিয়া, এই জায়গাটা একটা ওভারল্যাপিং এরিয়া আছে, আর একটা ওভারল্যাপিং এরিয়া দেখো এইটা, এই দুটো পার্টি তো ওভারল্যাপ করে রেখেছে এখানে, মানে কমন পার্ট হয়ে রেখেছে। তাহলে এই দুটো যদি ওভারল্যাপিং এরিয়া হয় তাহলে দুটো ওভারল্যাপ মানে পাইবন্ডই পড়ছি আমরা। তো এবারে শুধু চার্জ বসাও, দেখো এই জায়গায় চার্জটা ভালো করে খেয়াল করে বসাবে। এটা যদি প্লাস হয় এর অপোজিট লোব কোনটা, তাহলে এখানে কত দাও, মাইনাস দাও। ডি অরবিটালের এটা যদি প্লাস হয় তার অপোজিট লোব কত, মাইনাস হবে। এবারে এটা মাইনাস মানে এই লোবটাতে মাইনাস, কারণ বন্ড ফরমেশন করে রেখেছো তুমি এখানে, তাহলে এই লোবটা মাইনাস হলো। এই লোবটা যদি মাইনাস হয় তাহলে তার অপোজিট লোব এটা, তাহলে এটা প্লাস। ভালো করে দেখো, এটা প্লাস ছিল, এই ডি এর সেই তার উল্টো লোব মাইনাস হলো। এই মাইনাস কেন, কারণ এই লোবের সাথে বন্ড করেছে, একই চার্জ হতে হবে। এই মাইনাসের সাথে এই লোবটা অপোজিট আছে, তাহলে এটা হলো প্লাস চার্জ। এবারে এগুলো কি করবে, ঠিক আছে, এবারে উল্টোভাবে তুমি বসাতে পারো। ধরো আমি মেনে নিলাম এখানে প্লাস চার্জ নিচ্ছি, তাহলে এখানে কত আসবে, মাইনাস। এটা প্লাস মানে বন্ড ফরমেশন করেছে, মানে এটাও কি হবে, প্লাস হবে। আর এটা যদি প্লাস হয় তাহলে তার অপোজিট লোব কি হয়ে যাবে, মাইনাস, মানে উপরের চারটা প্লাস নিচের চারটা মাইনাস। ক্লিয়ার একদম। এইভাবে যে বন্ড ফরমেশন দেখলে, এই বন্ড ফরমেশন হচ্ছে কিরকম না, পাই বন্ডের জন্য ফরমেশন হয়। এবং ডিডির এই যে ওভারল্যাপটা পড়লে, এই ওভারল্যাপটা হচ্ছে টু লোব ওভারল্যাপ। ঠিক আছে, দুটো লোবের মধ্যে ওভারল্যাপ কিন্তু এই জায়গায় হচ্ছে, যেখান থেকে কিন্তু পাই বন্ড ফরমেশন কমপ্লিট হচ্ছে। ক্লিয়ার। আচ্ছা দেখো আমরা ডি অরবিটালের আরো একটা স্পেশাল টাইপের ওভারল্যাপ সম্পর্কে দেখবো। আমরা আগে ডিডি অরবিটালের ওভারল্যাপ দেখলাম, টু লোব ওভারল্যাপ। এবারে দেখো ডিডির আরেকটা স্পেশাল ওভারল্যাপ আছে, কিরকম এটা একটু ভালো করে মন দিয়ে শুনবে। স্পেশাল ওভারল্যাপ, ঠিক আছে, কিরকম স্পেশাল না, এটাও কিন্তু ডিডি অরবিটালের মধ্যেই ফরমেশন হচ্ছে,
তো এই যে ওভারল্যাপটা তোমরা দেখলে, এই ওভারল্যাপটাকে বলা হবে 4 লোব ওভারল্যাপ। আগেরটা তোমরা কি পড়লে? 2 লোব ওভারল্যাপ পড়লে। এই যে ওভারল্যাপটা দেখবে এটা হচ্ছে 4টা লোবের মধ্যে ওভারল্যাপ হবে। কিরকম ভাবে 4টা লোবের মধ্যে ওভারল্যাপ হবে দেখো ভালো করে। ডি মানে জানো কি তোমরা? না এইরকম ডবল ডাম্বেল শেপের হয়ে থাকে ডি। এইখানে আরেকটা এরকম ডবল ডাম্বেল শেপের রাখো, কারণ দুটো ডি লাগবে। ঠিক আছে, হয়ে গেল। এবারে চার্জ বসাও। কিরকম চার্জ বসাবে? এখানে ধরো এটা যদি প্লাস হয়, ঠিক আছে, এটা প্লাস মানলে এটা মাইনাস হবে। ধরো এটা প্লাস ছিল তাহলে এটা মাইনাস হবে। এটাকেও তুমি কি মানবে? ধরো এটা প্লাস ছিল তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস যদি থাকে এটা মাইনাস হবে, এরকম টাইপের ছিল, তাই না? এবারে দেখো এইখানে বন্ড ফরমেশন কার কার মধ্যে হচ্ছে না, দেখো এই জায়গায় এই যে লোবটা, ঠিক আছে, এটাকে আমি 1 নম্বর লোব দিলাম, এখানেও ধরো এটা 1 নম্বর লোব, এই 1 মধ্যে একবার বন্ড ফরমেশন হতে পারে, ঠিক আছে। আবার ধরো এই জায়গায় আমি এই লোবটাকে 2 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, এই 2 এর মধ্যেও বন্ড ফরমেশন হতে পারে। তাহলে উপরের দুটো লোবের মধ্যে দেখো বন্ড ফরমেশন হলো, এবং চার্জ দেখো একই আছে, প্লাস প্লাসেই বন্ড হচ্ছে, এখানেও দেখো প্লাস প্লাসেই বন্ড হচ্ছে, ঠিক আছে। এবারে নিচের দিকে এসো, এই যে লোবটা রয়েছে এই লোবটাকে আমি এবার 3 নম্বর নাম দিলাম, তাহলে এটাকেও দেখো 3 নম্বর, তাহলে একই চার্জ, তাহলে এদের মধ্যে একবার ওভারল্যাপ হলো, ঠিক আছে। এবারে এই যে লোবটা ধরো, এই লোবটাকে আমি কত নম্বর দিলাম? 4 নম্বর দিলাম, এটাকেও 4 নম্বর, এর মধ্যে আরেকটা ওভারল্যাপ হলো, ঠিক আছে। তাহলে দেখো 4টা লোবের মধ্যেই দেখো ওভারল্যাপ হয়েছে। এই যে টাইপ অফ ওভারল্যাপ দেখলে এটাকে বলা হয় 4 লোব ডিডি ওভারল্যাপ, এবং এটা খুব রেয়ার ঘটনা দেখা যায়। এই যে ওভারল্যাপগুলো দেখলে না, এই ওভারল্যাপের মাধ্যমে একটা স্পেশাল টাইপ অফ বন্ড হয় যাকে বলা হয় ডেল্টা বন্ড। কি বললাম না? বাই দিস ওভারল্যাপ ডেল্টা বন্ড ইজ ফর্মড, ঠিক আছে। এই যে ওভারল্যাপ তোমরা দেখলে, এই ওভারল্যাপের মাধ্যমে এরকম ডেল্টা, এটা সাইন হয়, এরকম ডেল্টা বন্ড তৈরি হয়। এবং মনে রাখবে কেমিস্ট্রি ওয়ার্ল্ডে দুটো এরকম কম্পাউন্ড আছে যারা একদম ডেল্টা বন্ড তৈরি করে। কে কে কম্পাউন্ড? দেখো প্রথম যে কম্পাউন্ডটা পড়বে ওটার নাম হচ্ছে Re2Cl8 রিনিয়াম অক্টাক্লোরাইড, ঠিক আছে। Re মানে রিনিয়াম। তো এদের মধ্যে বন্ডটা কিরকম দেখা যায় দেখো, Re এরকম 4খানা বন্ড দেখা যায়, ঠিক আছে। ভেরি ভেরি আনইউজুয়াল ঘটনা, বারবার বলছি, ঠিক আছে। এই যে বন্ডটা দেখলে এই বন্ডটাকেই বলা হয় ডেল্টা বন্ড, ঠিক আছে, রিনিয়াম অক্টাক্লোরাইড। আরও একজন আছে এই জায়গায়, সেটাকে না 2 নম্বরে হচ্ছে দেখো অসমিয়াম অক্টাক্লোরাইড, OH2Cl8 OH মানে অসমিয়াম। দেখো এই অসমিয়ামের মধ্যেও কিন্তু এই রকম টাইপের 4 রকম বন্ড দেখতে পাওয়া যায়। এই যে বন্ডটা দেখলে এই বন্ডটাকেও কি বন্ড নামে ডাকবে না ডেল্টা বন্ড, ঠিক আছে। তাহলে এই যে দুটো কম্পাউন্ড রয়েছে, এই দুটো কম্পাউন্ডের মধ্যে এরকম ডিডির 4 লোব ওভারল্যাপ ঘটে, এবং 4 লোব ওভারল্যাপের মাধ্যমে এরা কিন্তু এরকম ডেল্টা বন্ড ফরমেশন করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা নেক্সট আরেকটা থিওরিটিক্যাল পোর্শনে চলে যাচ্ছি, দেখবে যেটাকে বলা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি হয়েছে। দেখো এই যে তুমি অরবিটাল ওভারল্যাপগুলো পড়ে এলে না, এই ভ্যালেন্স বন্ড থিওরি বা শর্টে দেখবে আমরা ভিভিটি বলি, ঠিক আছে। এই ভিভিটি স্পেশালি এইটা নিয়ে কিছু কথা বলে, থিওরিটিক্যাল পুরো পার্ট, খুব বেশি যে গুরুত্বপূর্ণ সেরকম না, কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলো একটু মনে রাখতে হবে। কি কি? প্রথম কথা, ভিভিটি কি বলছে? থিওরির প্রথম কথা হচ্ছে যে বলছে এই যে বন্ড যে ফরমেশন হলো, আমরা দেখে এলাম যে বন্ড ফরমেশন বলছে অরবিটালের ওভারল্যাপ, আমরা জেনে গেছি এটা অলরেডি, যে বন্ড ফরমেশন হতে গেলে অরবিটালের ওভারল্যাপ হতে হবে। তাহলে এ কি বললো? যে বন্ড ফরমেশন occurs by the overlap of orbitals, ঠিক আছে। এবং এই যে বন্ডগুলো দেখছো, যে বন্ডগুলো ওভারল্যাপের মাধ্যমে তৈরি হয় তাদেরকে কি বন্ড বলা হবে না কোভ্যালেন্ট বন্ড, অন্য বন্ড নয়, ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ড নামেই ডাকা হবে। 2 নম্বর কি বললো? 2 নম্বর কথা বললো যে এই যে বন্ড ফরমেশন যে হচ্ছে, এই বন্ড ফরমেশনের জন্য যে অরবিটালগুলো ইনভলভ হচ্ছে তাদের একটা করে আনপেয়ার্ড বা অযুগ্ম ইলেকট্রন অবশ্যই থাকতে হবে। তাহলে কি বললো না ওভারল্যাপিং অরবিটালস শুড হ্যাভ ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে যে অরবিটালগুলো ওভারল্যাপ করতে আসছে তাদের একটা করে অবশ্যই কি থাকতে হবে না অযুগ্ম ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে। 3 নম্বর কথা কি বললো এই থিওরি? 3 নম্বর কথা বললো যে সিগমা বন্ড ইজ ফর্মড ahead of pi bond। ক্লিয়ার? মানে সিগমা বন্ড যে রয়েছে সেই সিগমা বন্ড ফরমেশন হবে কার আগে? পাই বন্ড ফরমেশনের আগে। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর কথা কি বললো? নেক্সট কথা বলছে সিগমা বন্ড ইজ স্ট্রঙ্গার দ্যান পাই বন্ড। সিগমা বন্ড ইজ স্ট্রঙ্গার দ্যান
পাই বন্ড। তার মানে কি শিখতে পারলে যে সিগমা বন্ড যেটা তোমরা পড়লে একটু আগে, সেই সিগমা বন্ড কিন্তু অনেক বেশি স্ট্রঙ্গার কার থেকে, না পাই বন্ডের থেকে। ক্লিয়ার? এরপর নেক্সট কথা কি বললো, এর পরের কথাগুলো একটু গুরুত্বপূর্ণ, এটা মন দিয়ে শুনবে। বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে। বন্ড ডিসোসিয়েশন এনার্জি আর বন্ড লেন্থ, এই দুটো পার্ট আমরা পড়বো এখনই। বন্ড ডিসোসিয়েশন এনার্জি মানে কি বলতো, মানে কোনো একটা বন্ডকে ডিসোসিয়েট করা মানে ভাঙা, তাহলে বন্ডকে ভাঙতে যে পরিমাণ অ্যামাউন্ট এনার্জি লাগে সেই অ্যামাউন্ট অফ এনার্জিকে বলা হয় বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এবার তোমার কাছে আমি 3 রকম বন্ড প্রেজেন্ট করে দিলাম। ধরো এ এর মধ্যে সিঙ্গেল বন্ড আছে, আরেকবার ধরো এ এর মধ্যে ডবল বন্ড আছে, আরেকবার ধরো এ এর মধ্যে ট্রিপল বন্ড আছে। এই রকম টাইপের 3 রকম বন্ডের মাধ্যমে তোমাকে এবার আমি বলে দিলাম যে বলো তো এদের মধ্যে এনার্জি কার বেশি আছে। তুমি বলবে স্যার ট্রিপল বন্ড, কারণ একটা বন্ডকে ভাঙতে যে পরিমাণ এনার্জি লাগে 3টে বন্ডকে ভাঙতে কি একই লাগবে? অবশ্যই বেশি লাগবে। তার মানে মনে রাখবে যত বন্ডের সংখ্যা বাড়বে তত কিন্তু তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি অ্যামাউন্টটাও বেড়ে যাবে। তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কার বেশি? ট্রিপল বন্ড, তারপর ডবল বন্ড এবং দেন সিঙ্গেল বন্ড, কারণ একটা বন্ডকে ভাঙতে এনার্জি কম লাগে। আচ্ছা, এরপরে নেক্সট আমরা মনে রাখবো বন্ড লেন্থ, বন্ধন দৈর্ঘ্য। ঠিক আছে, কার কার স্টাডি করব না বন্ড লেন্থ আমরা কার্বনের স্টাডি করব। কিরকম? ধরো এই জায়গায় কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, এই জায়গায় কার্বন কার্বন ডবল বন্ড আছে, এই জায়গায় কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। তোমাকে বললাম এই 3টে বন্ডের মধ্যে লেন্থ বলো কার বেশি। তো মনে রাখবে যত পাই ক্যারেক্টার বাড়বে, মানে পাই বন্ডের সংখ্যা যত বাড়বে বন্ড লেন্থ কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকবে। কারণ দেখো না, বন্ড বেড়ে যাওয়া মানে কি? বন্ড বাড়া মানে তো অ্যাট্রাকশন বাড়া। সিম্পল ভাবে মনে রাখো, পাই সিগমা এসব ভুলে যাও। বন্ড বেড়ে যাওয়া মানে কি? অ্যাট্রাকশন মানেই তো বন্ড। তাহলে বন্ডের সংখ্যা যত গ্র্যাজুয়ালি বাড়বে মানে অ্যাট্রাকশনটাও গ্র্যাজুয়ালি বাড়ছে। তাহলে অ্যাট্রাকশন যত বাড়ছে মানে কি? অ্যাটমগুলো আরো ক্লোজ অ্যাপ্রোচে আসছে। তাহলে ক্লোজ অ্যাপ্রোচে আসা মানে কি? তাদের বন্ড লেন্থটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে মনে রাখবে যে এই জায়গায় বন্ড লেন্থ যত বন্ড পাই ক্যারেক্টার বাড়াবে তত তার কিন্তু বন্ড লেন্থ কমে যাবে। তো এই যে তোমরা দেখলে সিঙ্গেল বন্ডের সব থেকে ভ্যালু বেশি কত, এই মানটা আমি বলে দিচ্ছি, একটু খেয়াল রাখবে। এই ভ্যালুটা হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম, ডবল বন্ড হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম, আর ট্রিপল বন্ড হচ্ছে 1.20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এই ডাটাগুলো দেখেও তোমরা বুঝতে পারলে যে সিঙ্গেল বন্ডের মান কিন্তু অনেক বেশি, দেন ডবল বন্ড অ্যান্ড দেন ট্রিপল বন্ড। তার মানে যত পাই ক্যারেক্টার বাড়বে তত কিন্তু ডবল বন্ড বন্ড লেন্থ আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকবে। ঠিক আছে, এইটি ছিল ভিভিটির মেন পস্টুলেটস। আর এখানে এই জায়গায় কিছু নেই, ভালো করে একবার করে জাস্ট রিভাইজ করে নেবে জায়গাটা, তাহলেই হয়ে যাবে, খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, দেখে নাও একবার জায়গাটা। এরপরে আমরা কেমিক্যাল বন্ডিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ কন্টেন্টের মধ্যে চলে এসেছি। দেখো, হাইব্রিডাইজেশন ক্যালকুলেশন করা। ঠিক আছে, হাইব্রিডাইজেশন মানে তোমরা একে বাংলাতে বা বাংলা বইতে দেখবে শঙ্করায়ন এই নামে পাবে। তো প্রথমে আমি বলে দিই, তোমাদের বাংলা বইতে যেভাবে এটার মানে প্রসিডিওরটা করে দেওয়া আছে বা যেভাবে করে দেওয়া আছে, আমরা কিন্তু ওই অ্যাপ্রোচে করবো না, কারণ ওইটা অনেক বেশি কনফিউজিং অ্যাপ্রোচ এবং কিছু কিছু জায়গায় দেখবে অ্যান্সার অনেক সময় ম্যাচ করে না। ঠিক আছে, তো আমরা একটু অন্যরকম টাইপের পড়াশোনা করবো এবং ভালো করে দেখে রাখবে আজকে যে ট্রিক্সগুলো আমি শেখাবো এই জায়গায় প্রচুর ইম্পর্ট্যান্ট কম্পিটিটিভ পারপাস। ঠিক আছে, এবং এমসিকিউ সলভের জন্য দারুণ কিছু ট্রিক্স শেখাবো এই জায়গায়। তো এই জায়গাটা খুব ভালো করে পড়তে থাকো। প্রথমে আগে আমরা বেসিক জায়গাগুলো শিখবো, তারপরে আমি লাস্টের ট্রিক্স অবশ্যই শিখিয়ে দেবো, সেটা তোমরা শুধুমাত্র দেখে নেবে, তাহলেই দেখবে কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন মানে একদম উইদিন সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্রথমেই আমরা দেখো হাইব্রিডাইজেশন, এই ব্যাপারটা নিয়ে একটু বুঝি যে হাইব্রিডাইজেশন মানে কি। মানে হাইব্রিডাইজেশন মানে তুমি মনে রাখতে পারো যে এই যে একটু আগে ওভারল্যাপ করলে না, যে একটা অরবিটাল আর একটা অরবিটালের উপর উঠে যাচ্ছে, তো এটাও কিন্তু খানিকটা সেরকমই। ঠিক আছে, তো আমরা যে এই যে এস পি ডি এফ এগুলো বলি, এগুলোকে বলা হয় পিওর অরবিটাল বা পিওর অ্যাটমিক অরবিটাল। যখন এই অরবিটালগুলো একে অপরের সাথে ম্যাচ করতে আসে বা ওভারল্যাপ করতে আসে, তখনই তাদের মধ্যে তৈরি হয় কি না হাইব্রিড অরবিটাল। হাইব্রিড মানে যখন অনেকগুলো পিওর অরবিটাল একসাথে মিক্সিং হয় তখন তাকে বলা হয় হাইব্রিড অরবিটাল, এবং এই হাইব্রিড অরবিটাল থেকেই নামটা এসেছে দেখো হাইব্রিডাইজেশন। কথাটা বোঝা গেল? তাহলে কি বললাম এখানে আমরা হাইব্রিডাইজেশন সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা এই জায়গায় নোট ডাউন করে নাও। প্রথম ইম্পর্টেন্ট কথা কি না, হোয়েন পিওর অ্যাটমিক অরবিটাল, ঠিক আছে, পিওর অ্যাটমিক অরবিটাল মানে শুধু এস বা শুধু পি বা শুধু ডি বা শুধু এফ হয়েছে, মিক্সিং আপ মানে যখন এরা কি হয় না এক অপরের সাথে মিক্সিং করে, দেন দে উইল ফর্ম হাইব্রিড অরবিটাল। ঠিক আছে, তখন তারা কীরকম অরবিটাল তৈরি করে না হাইব্রিড অরবিটাল তৈরি করে। এবার আমি এই হাইব্রিড অরবিটাল নিয়ে আলোচনায় আসবো, যে এই হাইব্রিড অরবিটালটা অ্যাকচুয়ালি কীরকম বা একে দেখতে কীরকম, এগুলো নিয়ে আমি আলোচনায় আসছি একটু পরে। 2 নম্বর খুব গুরুত্বপূর্ণ কথা এখানে মনে রাখবে, যে যতগুলো তোমার এখান থেকে অ্যাটমিক অরবিটাল কম্বাইন্ড হয়েছে ঠিক হাইব্রিড অরবিটাল ততগুলোই হবে। কথাটা বুঝতে পারলে? মানে যতগুলো হাইব্রিড অরবিটাল তুমি পাবে তার মানে ঠিক ততগুলোই সেখানে কিন্তু পিওর অরবিটালও মিক্স হয়েছিল। তাহলে এর পরের পয়েন্ট মনে রাখবে যে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল
মানে যতগুলো হাইব্রিড অরবিটাল থাকবে মনে রাখবো কি না নাম্বার অফ পিওর অরবিটাল, ঠিক আছে, পিওর অরবিটাল মিক্স, মানে যতগুলো পিওর অরবিটাল মিক্স হবে হাইব্রিড অরবিটালও তুমি ততগুলোই দেখতে পাবে। এবারে এই যে হাইব্রিড অরবিটালের মিক্সিং কত রকম টাইপের হতে পারে সেই টাইপগুলো এবার একটু ভালো করে ফলো করো। এই জায়গায় হাইব্রিড অরবিটালের মিক্সিং কত রকম টাইপের হতে পারে দেখো, একটা এস অরবিটাল আর একটা পি এর সাথে মিশতে পারে, দিয়ে দেখো তৈরি করতে পারে কি এসপি, বা ধরো একটা এস অরবিটাল দুটো পি অরবিটালের সাথে মিশতে পারে, তাহলে এটা কি তৈরি করবে sp2। তারপরে ধরো তৈরি করলো একটা এস অরবিটাল তিনটে পি এর সাথে মিশতে পারে, সেটা হলো sp3। তারপরে কি হতে পারে একটা এস অরবিটাল তিনটে পি অরবিটাল এবং আরেকটা ডি অরবিটাল, কেউ এখানে sp4 আবার লিখবে না, কারণ পি অরবিটাল মানে পি এর যে সাবসেল থাকে তাতে তিনটে ঘর থাকে, তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছো ওই জায়গাটা। তো এই জায়গায় দেখো এখানে তিনটের বেশি তুমি লিখতেই পারবে না, কারণ তিনটে অ্যাটমিক অরবিটালই নেই পি এর, 4 লিখতে পারবো কি করে, তাহলে পরের অরবিটালে যাবে সেটাকে ডি। এরপরে তুমি কি লিখতে পারো একটা এস তিনটে পি দুটো ডি এরকম হতে পারে, তারপরে ধরো একটা এস তিনটে পি তিনটে ডি এরকম ভাবে কন্টিনিউ চলে, ঠিক আছে। তাহলে এই যে তুমি দেখতে পেলে এই জায়গায় কি দেখতে পেলে একটা এস একটা পি মিক্স, একটা এস দুটো পি, একটা এস তিনটে পি, একটা এস তিনটে পি একটা ডি, একটা এস তিনটে পি দুটো ডি, একটা এস তিনটে পি তিনটে ডি। তাহলে এই যে টাইপ অফ অরবিটালগুলো দেখলে এইগুলো সবই কিন্তু হাইব্রিড অরবিটাল, বোঝা গেল। এইগুলো যে ওভারল্যাপগুলো তুমি দেখলে এগুলো ফরমেশন হলো এগুলো সবই হাইব্রিড অরবিটাল, এবং এই পার্টটা পুরোটাকেই বলা হলো কি না হাইব্রিডাইজেশন, ঠিক আছে। এই পার্টটাকে কি বলা হলো না হাইব্রিডাইজেশন বলা হলো, বা বাংলাতে তোমরা একে কি নামে পাবে না সংকরায়ন, ঠিক আছে, হাইব্রিডাইজেশন, বোঝা গেল, ক্লিয়ার একদম। এবারে প্রশ্ন হচ্ছে যে এই হাইব্রিডাইজেশন আমরা পড়ছি কেন, কি কারণে হাইব্রিডাইজেশন পড়ছি। হাইব্রিডাইজেশন পড়ার পেছনে আমাদের দুটো উদ্দেশ্য আছে। একটা হচ্ছে হাইব্রিডাইজেশন থেকে আমরা কোনো একটা মলিকিউলের বাস্তবে তার কি স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া করতে পারি। যদিও এই যে কনসেপ্টটা তোমরা দেখছো, এই যে হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা তোমরা পড়ছো না, এই কনসেপ্টটা টোটালি কিন্তু হাইপোথেটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে। হাইপোথেটিক্যাল মানে হচ্ছে কাল্পনিক, মানে বাস্তবে কোনো অস্তিত্ব এর নেই হাইব্রিডাইজেশনের, কিন্তু আমরা এখান থেকে কিছু স্ট্রাকচারকে অ্যাজাম্পশন করে করে মলিকিউলের স্ট্রাকচার আবিষ্কার করেছি। কিরকম ভাবে করেছি সেইগুলো নিয়ে আমাদের এবার ডিসকাশন চলবে, দেখবে যে আমরা হাইব্রিডাইজেশন থেকে মলিকিউলের স্ট্রাকচার কিভাবে ডিটারমিনেশন করতে পারবো, ঠিক আছে। দেখো তো প্রথমেই আমি যে মলিকিউলটা নিয়ে এখানে ডিসকাশন করব, 1 নম্বরে আমাদের প্রথম যে মলিকিউল রয়েছে দেখবে BeCl2, ঠিক আছে। 1 নম্বরে আমাদের প্রথম যে মলিকিউলটা রয়েছে বেরিলিয়াম ক্লোরাইড, এই মলিকিউলটা নিয়ে কিন্তু আমরা প্রথমেই ডিসকাশন করব যে এর হাইব্রিডাইজেশন কত হবে, এবং এই জায়গা থেকে তুমি এর স্ট্রাকচার সম্পর্কে বা জিওমেট্রি সম্পর্কে কি আইডিয়া পেতে পারবে। তো প্রথমেই দেখো এখানে হাইব্রিডাইজেশন করতে গেলে তোমাকে দুটো জিনিস আগে শিখতে হবে, একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, একটা হচ্ছে সাইড অ্যাটম, ঠিক আছে। তো দুটো জিনিস আমরা এখানে শিখবো, প্রথমেই শিখবো সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে। সেন্ট্রাল অ্যাটম কি না, সেন্ট্রাল অ্যাটম মানে হচ্ছে এটা এমন একটা অ্যাটম যেটা মাঝখানে বসে থাকে কোনো একটা স্ট্রাকচারে এবং যাকে কেন্দ্র করে বাকি লোক বসে থাকে, কথাটা বুঝতে পারলে। তাহলে এই জায়গায় সেন্ট্রাল অ্যাটম তুমি চুজ করবে কি করে, মনে রাখবে জেনারেলি দুটো কথা সহজে চেনার উপায়, সেন্ট্রাল অ্যাটম সংখ্যায় একটি থাকবে, ঠিক আছে। এটা কিন্তু ব্যতিক্রম হতেও পারে কোনো কোনো কেসে, কিন্তু ম্যাক্সিমাম 99% কেসে এটাই হয়ে থাকে। 2 নম্বর যদি এটা দিয়ে না হয়, কথাটা বুঝতে পারলে, মানে অনেক সময় দেখবে এইটা দিয়ে কনফিউশন স্টার্ট হয়, দেখবে অনেক জায়গায় অনেক অ্যাটম দেখবে একটা একটা করেছে, এবার তোমার মধ্যে কনফিউশন আসতে পারে স্যার একটা আছে, আপনি তো বলেছেন যে একটাই থাকবে সেন্ট্রাল অ্যাটম, তাহলে ওখানে এতগুলো অ্যাটম যে আছে তাহলে সেন্ট্রাল কোনটা। এবারে 2 নম্বর কথা বলে দিই, দেখো সেন্ট্রাল অ্যাটম যে হবে তার তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বাকিদের থেকে কম হতে হবে। তাহলে কি বললাম, সেন্ট্রাল অ্যাটম এর ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতা বাকি অ্যাটমের থেকে কম হবে, বাকি অ্যাটমের থেকে কম হতে হবে। যদি এই দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে সেই অ্যাটমটাকে তুমি কি নামে ডাকবে না সেন্ট্রাল অ্যাটম নামে ডাকবে। কি বললাম কথাটা বুঝতে পারলে, সেই পুরো অ্যাটমটাকে তুমি কি নামে ডাকবে না সেন্ট্রাল অ্যাটম। এবং সেন্ট্রাল অ্যাটম তুমি যদি পেয়ে যাও ওর সাথে যারা থাকবে তারা সাইড অ্যাটম, একদম সিম্পল। তুমি সেন্ট্রাল অ্যাটম চুজ করলে ওর সাথে যে থাকবে সেটা সাইড অ্যাটম। এবারে এই এক্সাম্পলটা দেখো, তাহলে বেরিলিয়াম ক্লোরাইডে তুমি কি শিখলে, সেন্ট্রাল অ্যাটম সংখ্যায় একটা, কে আছে বেরিলিয়াম, এবং এটাও একবার চেক করে নিবে যে ইলেকট্রোনেগেটিভিটি কি বা সাইড অ্যাটমের থেকে কম। এই দেখো ক্লোরিনের থেকে বেরিলিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, তড়িৎ অনেক কম, তাহলে এর ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল অ্যাটম কোনটা না বেরিলিয়াম। এবারে বন্ড ফরমেশন কিভাবে করতে হয় এই জায়গায় দেখো, তো বেরিলিয়ামের যে কনফিগারেশন তোমরা জানো বেরিলিয়াম 4 বসে থাকে, তাহলে অ্যাটমিক স্ট্রাকচারে শিখেছি তোমাদেরকে আমি 1s2 2s2 এরকম। এই যে কনফিগারেশনটা দেখলে না, এই কনফিগারেশন তার গ্রাউন্ড স্টেট, কিন্তু বন্ড ফরমেশন কখনো গ্রাউন্ড স্টেটে হয় না, ঠিক আছে। বন্ড ফরমেশন কখনো গ্রাউন্ড স্টেটে হয় না। কি করতে হয়, এই জায়গায় এনার্জি দিয়ে এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে হয়, কথাটা বুঝতে পারলে। তাহলে এই জায়গায় একে নিয়ে যাবে কোথায় না এক্সাইটেড স্টেটে নিয়ে যাবে,
তাহলে এক্সাইটেড স্টেটে কি ঘটবে এখানে দেখো তো না, এই যে তুমি দেখলে বেরিলিয়াম এর কি ছিল 1s2 2s2 এরকম ছিল। তো এক্সাইটেড স্টেটে গেলে এর ঘটনাটা কি ঘটে, যে কেন আমি এক্সাইটেড স্টেটে একে এই জায়গায় নিয়ে যেতে চাইছি কেন, তার কারণ হচ্ছে দেখো তুমি যখন গ্রাউন্ড স্টেটে বসেছিলে, ভালো করে এই জায়গাটা ফলো আপ করবে, যখন তুমি গ্রাউন্ড স্টেটে বসেছিলে তখন তোমার 1s এবং 2s পুরো ইলেকট্রন দিয়ে ফিল আপ আছে। তাহলে তুমি যদি অন্য কোনো অ্যাটমকে এখানে আনতে চাও বা কম্বাইন করতে চাও তাহলে তোমাকে তো ফাঁকা স্পেস রাখতে হবে, কিন্তু বেরিলিয়ামের গ্রাউন্ড স্টেটে দেখো এই জায়গায় কোনো ফাঁকা স্পেস নেই, কোনো ফাঁকা অরবিটাল আছে কি নেই। তাহলে এর এই জায়গায় ক্লোরিন ঢুকবে কি করে, ক্লোরিনের সাথে ও বন্ড ফরমেশন করবে, তোর ফাঁকা জায়গা কোথায়। তো সেই কারণে এদেরকে এক্সাইটেড স্টেটে নিয়ে যাওয়া হলো। তাহলে এক্সাইটেড স্টেটে হয় কি, এক্সাইটেড স্টেটে ইলেকট্রন কি করে না স্টেবল অরবিটাল থেকে জাম্প করে পরের ভ্যাকেন্ট অরবিটালে চলে যায়। এর ভ্যাকেন্ট অরবিটাল কি আছে, এর আছে ভ্যাকেন্ট 2p, ভ্যাকেন্ট 2p অরবিটাল আছে, ঠিক আছে, কারণ দেখো 2s এর পরে 2p ওর ফাঁকা থাকে। তাহলে এবারে মন দিয়ে শুনবে কিরকম ঘটনাটা হয়। দেখো এক্সাইটেড স্টেটে তুমি নিয়ে গেছো এখানে এই, ঠিক আছে, এইটা তোমার 2p ফাঁকা পড়েছিল, এটা তোমার 2s, এটা তোমার 1s, এখানে দুটো ইলেকট্রন ছিল, এখানে দুটো ইলেকট্রন, এখানে কোনো ইলেকট্রন নেই এখন। এবার যখনই তুমি একে এরকম এনার্জি দিয়ে এক্সাইট করে দিলে বাইরে থেকে, কি হলো এই জায়গা থেকে একটা ইলেকট্রন জাম্প করে গেল এই কক্ষপথে, ঠিক আছে। এবার এই যে কক্ষপথ বা এই যে অরবিটালে জাম্প করলো, তাহলে পরের সিচুয়েশনটা দেখতে কিরকম লাগছে দেখো তো, এইখান থেকে একটা ইলেকট্রন চলে গেল এবং সেই ইলেকট্রনটা চলে এসছে কোথায় এখন এই জায়গায়। তাহলে এই যে তুমি কেসটা পড়লে এইটি তোমার এক্সাইটেড স্টেটে হলো। ক্লিয়ার একদম আমার কথা, এক্সাইটেড স্টেটে হলো। এবার এই যে এক্সাইটেড স্টেট তুমি দেখলে, এই এক্সাইটেড স্টেটে তোমার তো ক্লোরিনকে আনার দরকার না, তো ক্লোরিনগুলো কটা ইলেকট্রন শেয়ার করতে পারে তোমরা জানো, একটাই জোড় শেয়ার করে, কারণ 2 8 7 তাদের লাস্ট কক্ষ। তাহলে একটা যদি শেয়ার করে তাহলে তবে তারা 2 8 8 পৌঁছাতে পারে, তাহলে ওরা একটা করে ইলেকট্রন জোড় ডোনেট করতে পারে। তাহলে এই জায়গায় দেখো এবার তোমার ক্লোরিন ছিল কটা না দুটো, তাহলে এই যে ক্লোরিন ছিল এই ক্লোরিন এবার এখানে একটা ইলেকট্রন ডোনেট করলো, মানে ইলেকট্রন জোড়, এই ক্লোরিনও এখানে একবার করে জোড়, কারণ একটা করে অলরেডি ছিল আর এরা একটা একটা করে দিয়ে একটা পুরো পেয়ার বানিয়ে নিল। কথাটা কি বললাম বুঝতে পারলে। তাহলে দেখো এই জায়গায় ঘটলো কি না, এই যে এস অরবিটাল ছিল সেই এস অরবিটাল কটা ইউজ হয়েছে, একটা ইউজ হয়েছে, আর একটাই ঘর তো একটা ইউজ হবে। আর পি এর কটা ঘর ইউজ হয়েছে, পি এরও একটাই ঘর ইউজ হয়েছে, শুধু এই ঘরটা ইউজ হয়েছে না। তাহলে এর যে হাইব্রিডাইজেশন তুমি পেলে, এই হাইব্রিডাইজেশন কি পেলে তুমি না এসপি, এই যে লিখে রেখেছিলে এসপি, তাহলে এর হাইব্রিডাইজেশন এসপি, মানে যতগুলো করে অরবিটাল ইউজ হবে ততগুলো করে কিন্তু তোমার হাইব্রিডাইজেশন বাড়তে বাড়তে চলে যাবে। কথাটা বুঝতে পারলে, কারণ হাইব্রিডাইজেশন মানে শিখলে না অরবিটালের মিক্সিং বা ওভারল্যাপ। তাহলে এসপি অরবিটাল, একটা এস এবং একটা পি, এটা কিন্তু তুমি গ্রাউন্ড স্টেটে করতে পারতে না, কারণ গ্রাউন্ড স্টেটে ফাঁকাই নেই কক্ষপথ। কথাটা বোঝা গেল। তাহলে এসপি, এবারে নেক্সট আসছে আমরা দেখো এসপি যখন হবে তখন এদের যে স্ট্রাকচার মনে রাখবে, এই স্ট্রাকচার হবে লিনিয়ার। যখন এসপি হবে তখন যে স্ট্রাকচার হবে লিনিয়ার, মানে একে বাংলাতে বলতে গেলে কি না সরল রৈখিক, ঠিক আছে। কিরকম সরল রৈখিক দেখতে, দেখো এই যে বেরিলিয়াম, তাই না, এই জায়গায় ক্লোরিন, এই জায়গায় ক্লোরিন হয়েছে, দেখে নাও ক্লোরিন এখানে রয়েছে, এবং তোমরা জানো এই জায়গায় লোন পেয়ার দিতে হয়, দিয়ে দিবে 6টা লোন পেয়ার ইলেকট্রন, মানে 3টে লোন পেয়ার, ঠিক আছে। এই যে স্ট্রাকচারটা দেখলে এই বন্ড অ্যাঙ্গেলটা কত না 180 ডিগ্রি, তাহলে এটা কিরকম স্ট্রাকচার না লিনিয়ার সরল রৈখিক স্ট্রাকচার। তাহলে এসপি যে হাইব্রিডাইজেশন হয়, এবার আমরা শিখলাম কি না এসপি হাইব্রিডাইজেশন স্ট্রাকচার মলিকিউল কিরকম শো করে না লিনিয়ার। এরকম পরপর দেখবে হাইব্রিডাইজেশন ওয়াইজ আমরা স্ট্রাকচার বা জিওমেট্রি অ্যাকচুয়ালি শিখবো, ঠিক আছে। এইটি হচ্ছে মেন বেসিক পার্ট, ভালো করে জায়গাটা দেখে নাও। ধরো এইরকম টাইপের একটা মডেল রয়েছে, ঠিক আছে। এই যে মলিকিউলটার মাঝখানে যে সেন্টারটা দেখতে পাচ্ছ ইয়েলো কালারের অ্যাটমটা, এটা তোমার কি অ্যাটম বেরিলিয়াম, এবং দেখো বেরিলিয়ামকে সেন্টার করে এদিকে একটা গ্রিন অ্যাটম, এদিকে একটা গ্রিন অ্যাটম রয়েছে, তাহলে এই দুটো কি অ্যাটম সাইড অ্যাটম, তাই না। এবং স্ট্রাকচারটা তুমি দেখো পুরো 180 ডিগ্রি বা লিনিয়ার, এই স্ট্রাকচারটাই এক্স্যাক্টলি তোমার দেখো BeCl2, তাই না, এটাই আমাদের BeCl2 স্ট্রাকচার না, ভালো করে দেখে নাও। এই যে অ্যাটমটা দেখতে পাচ্ছ এইটা সেন্টার অ্যাটম, এটা একটা ক্লোরিন এবং এই জায়গায় দেখো আরেকটা ক্লোরিন রয়েছে, ঠিক না ঠিক নয়। তাহলে এই যে পুরো সিস্টেমটা দেখলে এই সিস্টেমটা কিরকম টাইপের না লিনিয়ার টাইপের স্ট্রাকচার। ক্লিয়ার। হাইব্রিডাইজেশন স্টাডি করব সেটা হচ্ছে BF3 মানে বোরন ট্রাইফ্লুরাইড, ঠিক আছে। তো এর হাইব্রিডাইজেশন তুমি কি করে স্টাডি করবে দেখো এবারে। তাহলে BF3 রয়েছে মলিকিউল, তোমরা BCl3ও নিতে পারো, ঠিক আছে, একই রকমই হবে, বোরন ট্রাইফ্লুওরাইড, ঠিক আছে। তাহলে এর তোমরা কি করে এখান থেকে ওরকম হাইব্রিডাইজেশন বার করবে লং মেথডে, আমি এই মেথডে কখনো মানে পরীক্ষার পারপাসে এই মেথড ইউজ করবে না, কথাটা বুঝতে পারলে, তাহলে সারাদিন কেটে যাবে, MCQ সলভ হবে না, হলো। তো তার জন্য আমি ট্রিক শিখিয়ে দেবো আলাদা, সেটা পরে দেখবো, আগে বেসিক জায়গাটা শেখো। তো বোরন যখন তুমি গ্রাউন্ড স্টেটে রেখেছিলে, এটা বোরনের GS গ্রাউন্ড স্টেট, তখন তুমি জানো যে এর হাইব্রিডাইজেশন কত হয়, মানে 1s2 2s2 2p1 5 তো এর। তাহলে অরবিটালগুলো যদি তুমি ড্রয়িং করো, এইটা তোমার 1s কক্ষপথ, এইটা তোমার 2s কক্ষপথ, আর এইটা তোমার হচ্ছে 2p কক্ষপথ,
ঠিক আছে, এই যে অরবিটালটা দেখলে 1s2 2s2 2p1 এইটি কক্ষপথ, কিন্তু তোমাকে এখানে স্থান দিতে হবে কটা ফ্লুরিনকে? তিনটে। তাহলে তিনটে তো অ্যাটলিস্ট মানে আনপেয়ার্ড ঘর দরকার, আনপেয়ার্ড ইলেকট্রন তিনটে থাকলে তবেই তো তুমি তিনটে ফ্লুরিন এখানে এসে পেয়ার্ড আপ করবে। তো তোমার এখানে আনপেয়ার্ড ঘর মাত্র একটা, তাহলে বাকি আনপেয়ার্ড ঘর কোথায়? আরো তো দুটো লাগবে। তাহলে তার জন্য তোমাকে এবার কোথায় যেতে হবে না, এবারে তোমাকে যেতে হবে দেখো এক্সাইটেড স্টেটে। ঠিক আছে, এক্সাইটেড স্টেট যখনই দেবে এইখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে চলে যাবে এই জায়গায়। তাহলে তখন দেখো তো কক্ষপথগুলো দেখতে কিরকম লাগবে। 1s যেমন ছিল 2s থেকে দেখো একটা ইলেকট্রন চলে গেল, তাহলে এইটা তোমার 2s এখন একটা দেখো ফাঁকা পড়ে গেল। এবং দেখো 2p-তে কি ছিল, অলরেডি একটা ইলেকট্রন ছিল পড়ে এবং এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করার কারণে আরেকটা ইলেকট্রন এলো। তাহলে দেখো এই যে জায়গাটা, এটাই তো তোমার দরকার ছিল যে তিনটে আনপেয়ার্ড ঘর থাকতে হবে। কেন? কারণ ফ্লুরিনগুলো একটা করে ইলেকট্রন ডোনেট করে, তো তিনটা ফ্লুরিন আছে এখানে। এবারে ফ্লুরিনগুলো কি করবে না, এই ফ্লুরিন একবার এর সাথে একবার কম্বাইন হতে আসবে, আরেকটা ফ্লুরিন এর সাথে একবার কম্বাইন হতে আসবে, আরেকটা ফ্লুরিন কি করবে না এর সাথে একবার কম্বাইন হতে আসবে। কি বললাম বোঝা গেল না? যায়নি? তিনটে ফ্লুরিন তিনবার কম্বাইন করতে এলো। তাহলে যখন তিনবার কম্বাইন করলো, ভালো করে দেখো হাইব্রিডাইজেশন কি পেলে, কটা এস এর ঘর ইউজ হয়েছে? এস এর ঘর তো সবসময় একটা ইউজ হবে, এবং পি এর দেখো দুটো ঘর ইউজ হয়েছে। তাহলে হাইব্রিডাইজেশন তুমি কি বললে এখানে না sp2, কারণ একটা এস এবং দুটো পি ইউজ হয়েছে। তাহলে হাইব্রিডাইজেশন বার করতে পারলাম দেখো sp2। এবং sp2 যেটা রয়েছে তার ক্ষেত্রে স্ট্রাকচার কি রয়েছে দেখো তো না, এর ক্ষেত্রে যে স্ট্রাকচার রয়েছে এটাকে বলা হয় ট্রায়াগোনাল প্ল্যানার। ট্রায়াগোনাল প্ল্যানার হয়েছে, বা বাংলাতে তোমরা যদি পড়ো, বাংলাতে একে বলা হয় ত্রিকোণীয় সমতল বা সমতলীয়। ঠিক আছে, ত্রিকোণীয় সমতলীয় মানে এখানে বুঝতেই পারলে যতগুলো অ্যাটম তোমরা পড়বে সবাই কিন্তু একটা প্লেন বা একটা সমতলের মধ্যেই বিলং করে। কীরকমভাবে এই স্ট্রাকচারটাকে ড্রয়িং করবে তুমি এবার দেখো সেইটা। তাহলে সেন্ট্রাল অ্যাটম তোমার বোরন আছে এখানে, ক্লিয়ার। এবারে দেখো ওপরের দিকে একটা ফ্লুরিন আঁকো, নিচের দিকে একটা ফ্লুরিন আঁকো, এই সাইডে একটা ফ্লুরিন আঁকো। ঠিক আছে, দেখতে দেখো তো খানিকটা দেখতে ওই ত্রিভুজের মতো লাগছে না? তাই জন্য তো নাম ট্রায়াগোনাল দেয়া হলো। দেখো হয়েছে, এই যে দেখো এটা একটা ত্রিভুজের মতো দেখতে লাগছে পুরো, ক্লিয়ার। এবং এই যে sp2 হাইব্রিডাইজেশন পড়লে এই জায়গায় এই যে বন্ড অ্যাঙ্গেলটা, যেমন তোমরা sp-তে বন্ড অ্যাঙ্গেল দেখলে 180, এই বন্ড অ্যাঙ্গেলটাও খেয়াল রাখবে। এটা কত ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল না 120 ডিগ্রি বন্ড। তুমি যে কোনো বন্ড নাও, এই বিএফ বন্ডও 120 ডিগ্রি, এই বিএফ বন্ডও 120 ডিগ্রি, যে কোনো তুমি বন্ড নাও না কেন ওই সব বন্ডগুলোর অ্যাঙ্গেল কত থাকবে 120, এবং তার জিওমেট্রি কি হবে ত্রিকোণীয় সমতলীয় বা ট্রায়াগোনাল প্ল্যানার। কীরকমভাবে এটাকে তোমরা জাজমেন্ট করবে দেখো, এর মডেলটা দেখো, এইরকম টাইপের একটা মলিকিউল রয়েছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এই স্কাই কালারের যে অ্যাটমটা রয়েছে সেটা হচ্ছে তোমার বোরন, আর এই যে গ্রিন কালারের যে অ্যাটমগুলো রয়েছে সেটা হচ্ছে তোমার কে না এখানে ফ্লুরিন। ক্লোরিনও মানতে পারো তুমি, ক্লোরিন নিলে ক্লোরিন হবে। এবারে দেখো এই যে অ্যাটমটাকে আমরা কি করছি, এরকম হাতের প্লেনে ফেলে দিচ্ছি। তোমরাও হাতে নিয়ে এটাকে পর্যবেক্ষণ করতে পারো। দেখো এরকম হাতের প্লেনে যখন তুমি ফেলে দেবে, দেখো তোমার হাতের প্লেনেই কিন্তু পুরো মলিকিউলটা চলে এসেছে, হ্যাঁ কি না? বা তোমরা খাতায় রেখেও করতে পারো এক্সপেরিমেন্ট, তুমি যদি খাতায় রেখে করতে চাও খাতায় রেখেও করতে পারো, হাত দিয়ে ভালো বোঝানো যায় তাই এইভাবেও করতে পারো। দেখো আমি যে মলিকিউলটাকে রেখেছি দেখো, এটা কিন্তু তিনটে অ্যাটমই দেখো আমার হাতকে কিন্তু টাচ করে রেখেছে, কেউ কিন্তু আমার হাতের বাইরে যাচ্ছে না। তার মানে এবং এরা একটা দেখো এরকম ভাবে ত্রিভুজ ফরমেশন করে রেখেছে না, ভালো করে দেখো এটা একটা ত্রিভুজ ফরমেশন করছে। তাহলে এই যে মলিকিউলটা তোমরা দেখলে, এই মলিকিউলটাই তোমার কিরকম টাইপের মলিকিউল রয়েছে, ট্রায়াগোনাল প্ল্যানার শেপড BF3 মলিকিউল। ঠিক আছে, যেখানে প্রত্যেকটা অ্যাটমই কিন্তু ইন প্লেন থেকে বা একই প্লেন থেকে বিলং করে, ক্লিয়ার। আচ্ছা, এবারে দেখো নেক্সট আমরা চলে আসছি আরেকটা মলিকিউল নিয়ে স্টাডি করব, সেটা হচ্ছে এরপরে CH4 মিথেন। 3 নম্বরে আমরা স্টাডি করব দেখো CH4 বা মিথেন। ঠিক আছে, তো মিথেনের ক্ষেত্রে কিভাবে স্টাডি করব আমরা, তো প্রথমেই আমরা আগে কার্বনের গ্রাউন্ড স্টেট কনফিগারেশন দেখি। কার্বন যে রয়েছে 6, তাহলে 6 মানে 1s2 2s2 2p2, এইভাবে হাইব্রিডাইজেশন করব। তাহলে দেখো তো 1s এর জন্য কি আঁকবে তুমি, এটা তোমার 1s, এটা তোমার কে 2s, আর এটা তোমার কে না 2p। 2p-তে কটা ইলেকট্রন আছে দেখো তো না দুটো ইলেকট্রন, তাহলে এটা 1s, এটা 2s, এটা 2p। কিন্তু তোমাকে বলছে এখানে হাইড্রোজেন কটা রাখতে হবে, 4টে। তাহলে হাইড্রোজেন যদি 4টা রাখতে হয় তাহলে 4টে আনপেয়ার্ড ঘর দরকার, কিন্তু আছে তো দুটো। তাহলে এবার একই রকম গল্প, একে নিয়ে যাও এক্সাইটেড স্টেটে। কিভাবে নিয়ে যাবে, এক্সাইট করলে এইখান থেকে ইলেকট্রন এখন এই বিপি এর ফাঁকা অরবিটালে ঢুকবে। তাহলে এটা তোমার গ্রাউন্ড স্টেট, এবার তুমি চলে যাও এক্সাইটেড স্টেটে। এক্সাইটেড স্টেটে এবার তুমি কি দেখতে পাবে দেখো, 1s যেমন ছিল সেরকম পড়ে থাকলো, 2s এর একটা ইলেকট্রন দেখো জাম্প করে গেছে, এক্সাইট করেছো তুমি, চলে গেল, একটা পড়ে আছে। আর পি এর ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে দেখো, পি এর আগের থেকেই দুটো আনপেয়ার্ড হয়ে বসেছিল, আর একটা এস থেকে এসে ঢুকলো, তার মানে এখন দেখো 3টে আনপেয়ার্ড। তাহলে তোমার তো 4টা আনপেয়ার্ড ঘর দরকার ছিল, দেখো 4টা আনপেয়ার্ড ঘর, পি এর 3টে ঘর, এস এর একটা ঘর হয়ে গেল। এবারে হাইড্রোজেনগুলো কি করবে এখানে না প্রত্যেকের সাথে এবার করে ইলেকট্রন এখান থেকে পেয়ারিং করতে আসবে।
ঠিক আছে, এইখানে এইভাবে হাইড্রোজেনগুলো এবারে পেয়ারিং করতে এলো। এবারে দেখো ভালো করে হাইব্রিডাইজেশন কি পেলে তুমি তাহলে, না একটা দেখো এস ইউজ হয়েছে, এস সর্বদাই একটা ইউজ হয়, পি এর দেখো তিনখানা ঘর ইউজ হয়ে গেছে এখানে, হ্যাঁ কি না? তাহলে এই যে হাইব্রিডাইজেশন পেলে এটা কিরকম টাইপের পেলে, না sp3 টাইপের পেলে, তাই না? একটা এস এবং তিনটে পি, এই হাইব্রিডাইজেশন কি sp3। এবারে আমাদেরকে এই sp3 এর জন্য যে স্ট্রাকচার রয়েছে সেই sp3 এর জন্য স্ট্রাকচারটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। sp3 এর যে স্ট্রাকচার হয় সেটা হচ্ছে টেট্রাহেড্রাল, ঠিক আছে? কিরকম স্ট্রাকচার দেখাবে sp3 তে, না টেট্রাহেড্রাল, বা বাংলাতে তোমরা যদি বলতে চাও, বাংলার এটাকে কি বলা হয়, না চতুস্থলক বলা হয়। কি বলা, বোঝা গেল? টেট্রাহেড্রাল। তাহলে টেট্রাহেড্রাল জিওমেট্রিতে মিথেন দেখতে কিরকম দেখো ভালো করে, এই জায়গায় সেন্ট্রাল অ্যাটম কার্বন, একটা হাইড্রোজেন এবং এই আর একটা হাইড্রোজেন, এই যে দুটো হাইড্রোজেন দেখেছো, এই দুটো হাইড্রোজেন দেখো একটা এরকম সিঙ্গেল ড্যাশ বা বন্ড দিয়ে দেখানো রয়েছে। এই রকম সিঙ্গেল ড্যাশ লাইনকে বলা হয় ইন প্লেন বা একই প্লেন, মানে তুমি যে প্লেনে পর্যবেক্ষণ করছো সেই প্লেনে ওরা বসে আছে। বাকি দুটো হাইড্রোজেনের মধ্যে একজন এইরকম বোল্ড বন্ড ফরমেশন করে, ঠিক আছে? বোল্ড মানে এই যে দেখো এই যে টাইপের বন্ডটা দেখতে পাচ্ছ না, এই বন্ডটাকে বলা হয় বোল্ড বন্ড, বোঝা গেল? এইটা হচ্ছে বোল্ড। এই বোল্ড বন্ড কি দেখায়, না বোল্ড বন্ড দেখায় যে কোনো একটা অ্যাটম অ্যাবাভ দ্য প্লেন আছে, মানে কি প্লেন থেকে ওপরে উঠে আছে, কিন্তু তুমি এটা বোর্ডে কোনোদিন দেখতে পাবে না। কথাটা বুঝতে পারলে? অনেকে এটাকে টুয়ার্ডস দ্য অবজারভার এরকম বলে, মানে যে তাকিয়ে আছে তার দিকে, এটা মনে করতে পারো এই অ্যাটমটা যে তাকিয়ে আছে, বা তুমি যদি পর্যবেক্ষণ করো তোমার দিকে তাকিয়ে থাকবে দেখবে, তাহলে এটাকে টুয়ার্ডস দ্য অবজারভারও বলা হয়। এবারে দেখো এই যে জায়গাটা দেখলে আরেকটা এরকম টাইপের বন্ড হয়, এরকম কাটা কাটা টাইপের, ঠিক আছে? এই যে কাটা কাটা টাইপের বন্ডটা দেখলে এই বন্ডটাকে কি বলা হয়, একে বলা হয় ড্যাশ বন্ড, হয়েছে? অনেকে এটাকে ব্রেকেজ বন্ড বলে থাকে। এইটা বুঝিয়ে দেয় বিলো দ্য প্লেন, মানে কি, মানে অ্যাটমটা যে প্লেনে তুমি পর্যবেক্ষণ করছো সেই প্লেন থেকে বাইরে নিচের দিকে চলে যাবে, তাহলে এটা ড্যাশ বন্ড, এইটা ইনপ্লেন বোল্ড বন্ড, আর এটা হচ্ছে ইনপ্লেন বন্ড। এবারে এই যে স্ট্রাকচারটা তুমি দেখলে, তুমি তো দেখতে পাচ্ছ যে স্যার এইখানে স্ট্রাকচারগুলো কি করে বুঝছেন আপনি যে অ্যাবাভ আছে বিলো আছে? এভাবে কোনোদিন বোঝা সম্ভব নয়, কারণ এগুলো সবই 3D রিপ্রেজেন্টেশন। তুমি খাতাতে আঁকছো বা বোর্ডে আঁকছো, দেখবে সবই মনে হবে যেন খাতা বা বোর্ডে পড়ে আছে, তো আমরা তো খাতাতে 3D আঁকতে পারবো না, সেই কারণে আমাদেরকে এরকম কিছু সাইন দিয়ে দেখাতে হয়। এবং এই যে জায়গাটা তোমরা জুড়বে, এই জায়গাটা জুড়ে দাও, দেখো জুড়লে এটা চতুস্থলকের মতোই দেখতে লাগবে, ঠিক আছে? এই যে স্ট্রাকচারটা দেখলে এটা কিরকম দেখতে, চতুস্থলক। এবং এই যে বন্ড অ্যাঙ্গেলটা, এই বন্ড অ্যাঙ্গেলটা, ঠিক আছে, যে কোনো HCH বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, এইটি মনে রাখতে হবে। sp3 তে বন্ড অ্যাঙ্গেল কত হয়, 109 ডিগ্রি 28 মিনিট। এবং এখানে দুটো হাইড্রোজেন এরকম প্লেনে থাকে, একটা অ্যাবাভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন। এবার এটার মডেলটা একটু ভালো করে অবজার্ভ করো, দেখো এই রকম টাইপের কিছু মডেল রয়েছে, দেখো, ঠিক আছে? এই যে মডেলটা দেখো, দুটো এইখানের হাইড্রোজেন একই কালারে রেখেছি আমি, দেখো, তার মানে বুঝতে পেরেছো এই যে দুটো হাইড্রোজেন তারা নিশ্চয়ই এই ইনপ্লেনের দুটো হাইড্রোজেন, এটা এবং এটা হলো। এবারে দেখো একটা গ্রিন কালারের আছে, একটা অরেঞ্জ কালারের আছে, তাহলে যেটা গ্রিন কালার মনে করো সেটা হচ্ছে অ্যাবাভ, আর যেটা অরেঞ্জ কালার সেটা মনে করো বিলো। কিন্তু তুমি যদি এটাকে খাতায় প্রেজেন্ট করো তুমি কিন্তু বুঝতে পারবে না। তাহলে এবার তোমাকে হাতে রাখতে হবে মলিকিউলগুলোকে, কিভাবে রিপ্রেজেন্ট করবে তুমি ভালো করে এবার তাকাও। এই দেখো এই জায়গাটা ভালো করে দেখো, আমার এই জায়গায় দেখো দুটো কি রয়েছে, দুটো সাদা অ্যাটম আমার হাতকে টাচ করে রেখেছে, তাই না? দুটো সাদা অ্যাটম দেখো আমার হাতকে টাচ করে রেখেছে। একটা অ্যাটম সবুজ অ্যাটমটা দেখো তোমাদের দিকে তাকিয়ে আছে না নেই? তাহলে এই যে বলা হলো সবুজ অ্যাটম যেটা তোমাদের দিকে তাকিয়ে থাকবে, মানে অ্যাবাভ দ্য প্লেন টুয়ার্ডস দ্য অবজারভার, তাহলে এটা হচ্ছে সবুজ। এবং একটা অ্যাটম দেখো অটোমেটিক আমার হাত থেকে পেছনে ঘুরে গেছে, তাই না? তাহলে এটা কোন অ্যাটম, ওই বিলো দ্য প্লেনের হাইড্রোজেন অ্যাটম। কথাটা বুঝতে পারলে? একটা অ্যাটম অটোমেটিক আমার হাত থেকে দেখো নিচে নেমে গেছে, তার মানে এটা কি বিলো দ্য প্লেন, আমার হাতের প্লেন থেকে নিচে। তাহলে এই দুটো হাইড্রোজেন ইন প্লেন, এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, এটা হচ্ছে বিলো দ্য প্লেন। এইটি হচ্ছে sp3 হাইব্রিডাইজড টেট্রাহেড্রাল জিওমেট্রি। ক্লিয়ার? পরবর্তী কম্পাউন্ড দেখো আমাদের PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়ে আমরা একটু আলোচনা করে নিই যে এদের হাইব্রিডাইজেশন কি করে আমরা ড্রয়িং করব। তো একই রকম গল্প, যেরকম তোমরা গ্রাউন্ড স্টেট দেখছো, তো গ্রাউন্ড স্টেট আগে বার করো, এবং সেন্ট্রাল অ্যাটম তোমরা আশা করি বুঝতে পেরে গেছো ফসফরাস, কারণ একটা আছে সংখ্যা এবং ইলেকট্রননেগেটিভিটি কম আছে। তো গ্রাউন্ড স্টেট ফসফরাসের কত, না 15 যদি ও দেখায়, তাহলে তোমরা জানো এখান থেকে এর হাইব্রিডাইজেশন কত হয়, নিয়ন কোর 3s2 3p3। আগেরটা বারবার লিখবো না, আমি অ্যাটমিক স্ট্রাকচারে বারবার পড়িয়েছিলাম যখন এখানে ইলেকট্রনিক কনফিগারেশন শিখিয়েছিলাম, যেরকম কোর দিয়ে লিখতে হয়, ঠিক আছে? তাহলে এর গ্রাউন্ড স্টেটের অবস্থা কি আছে দেখো, 3s এটা অরবিটাল, আগে পুরো নিয়ন কোর ফিল আপ আছে, ওখান থেকে কোনো ইলেকট্রন ট্রানজিশন হবে না, ঠিক আছে, যা হবে এখান থেকে। এবং এটা তোমার 3p আছে, ঠিক আছে, এটা তোমার 3s আর 3p।
এবারে তোমার দরকার এখানে 5টা ক্লোরিন, কিন্তু এখানে আনপেয়ার্ড ঘর কটা? 3টে, মানে এখনো দুটো শর্ট আছে, তাহলে দুটো আমাকে বানাতে হবে। তাহলে এবারে দেখো যখন তুমি এখানে এক্সাইট করবে এই জায়গা থেকে ইলেকট্রন জাম্প করবে না, এই যে 3s আনপেয়ার্ড থেকে তো আর জাম্প করবে না, জাম্প করবে পেয়ার থেকে। তাহলে এই যে 3s রয়েছে এখান থেকে ইলেকট্রন জাম্প করবে, কিন্তু জাম্প করবে কোথায়? 3p-তে তো এখন পেয়ারিং হতে পারবে না, তাহলে এর পরে দেখবে পড়ে থাকবে এর ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে এর, এখন ফাঁকা 3d, ওখানে যাবে এখন ইলেকট্রন। দেখো কিভাবে, তাহলে এই জায়গায় ইলেকট্রন চলে গেল কোথায়? 3d-তে। তাহলে এখন 3s-এ কটা পড়ে আছে? একটা। 3p-তে আগের থেকেই কটা পড়েছিল না? 3টে অলরেডি পড়েছিল, 1 2 এবং 3, এটা 3p। এবং এই যে 3d তুমি বানালে যে আগের থেকে ভ্যাকেন্ট হয়ে বসেছিল সেই জায়গাতে দেখো একটা 3s-এর ইলেকট্রন চলে গেল, হলো। এইটি হচ্ছে তার এক্সাইটেড স্টেট। তাহলে তোমার ফাঁকা ঘর দরকার ছিল কটা? 5টা। এই দেখো 1 2 3 4 5টা আনপেয়ার্ড ঘর হয়ে গেছে। তাহলে এবারে কে আসবে? ক্লোরিন। কটা করে ডোনেট করে? একটা করে। তাহলে এখানে একটা ডোনেট করবে, এই জায়গায় একটা ডোনেট করবে, এখানে একটা ডোনেট করবে, এই জায়গায় একটা ডোনেট করবে এবং এই জায়গায় একটা ডোনেট করবে। ক্লিয়ার? তাহলে দেখো এই জায়গায় ক্লোরিন কতগুলো রয়েছে? 5টা ক্লোরিন রয়েছে। তাহলে 5টা ক্লোরিন কিন্তু ডোনেট করে পেয়ারিং করে নিল। তাহলে তুমি এখান থেকে হাইব্রিডাইজেশন কি পেলে? দেখো এস কটা ইউজ হয়েছে? এখানে একটা এস ইউজ হয়েছে, তাই না? পি কটা ইউজ হয়েছে? 3টে ইউজ হয়েছে, তাহলে 3টে পি এবং ডি এর একটা ঘর। তাহলে হাইব্রিডাইজেশন কি পেলে? sp3d। এবং মনে রাখবে sp3d তে স্ট্রাকচার কি হয় না? স্ট্রাকচার হবে এই জায়গায় ট্রায়াগোনাল বাই পিরামিড। ঠিক আছে, ট্রায়াগোনাল বাই পিরামিড বা অনেকে বাই পিরামিডাল বলে, বাংলাতে ত্রিকোণীয় দ্বি পিরামিড। ঠিক আছে, ত্রিকোণীয় দ্বি পিরামিড। ক্লিয়ার? ট্রায়াগোনাল বাই পিরামিড, আমরা কিন্তু শর্টে এটাকে টিবিপি জিওমেট্রি বলি, তোমরাও বলবে এরপর থেকে টিবিপি, ট্রায়াগোনাল বাই পিরামিড। ক্লিয়ার? এবারে এটা দেখতে কিরকম সেই স্ট্রাকচারটা একবার ভালো করে দেখো। এই জায়গায় ফসফরাস তোমার সেন্ট্রাল অ্যাটম আছে, ফসফরাস এঁকে দিলে 3টে ক্লোরিনকে এইরকম ত্রিভুজের মতো 3টে শীর্ষবিন্দু বানিয়ে এখানে প্রেজেন্ট করে দেবে, করে দিলে এখানে। ক্লিয়ার একদম? এবং দুটো ক্লোরিন, একটা থাকবে অ্যাবাভ আর একটা থাকবে এরকম বিলো। ঠিক আছে, দুটো ক্লোরিন, একটা চলে যাবে এরকম অ্যাবাবে আর একটা চলে যাবে কে না এরকম বিলোতে। কি বললাম, বোঝা গেল না যায়নি? ক্লিয়ার একদম? এইবারে দেখো মজার কথা কোনটা, এই যে 3টে ক্লোরিন, এই 3টে ক্লোরিনকে যখন তুমি জুড়ে দেবে, তুমি দেখো একটা পুরো ত্রিভুজ হয়ে গেল, হয়ে গেল না? এটা পুরো একটা ত্রিভুজ। তাহলে কিরকম বলা ছিল? ট্রায়াগোনাল। তাহলে এই যে 3টে ক্লোরিন দেখলে, ব্ল্যাক কালারের 3টে ক্লোরিন, এরা কিন্তু একটাই প্লেন থেকে বিলং করে, সেই জন্য এরা কিরকম? ট্রায়াগোনাল। এবং এই যে ক্লোরিনগুলো দেখলে এদেরকে নামে কি নামে ডাকা হয় না ইকুইটোরিয়াল ক্লোরিন বা ইকুইটোরিয়াল অ্যাটম। এই যে পজিশনটা দেখছো, এই পজিশন অলসো এই পজিশনগুলোকে কি নামে ডাকবো আমরা? ইকুইটোরিয়াল নামে ডাকবো। ঠিক আছে? এবং এই যে উপরের পজিশনগুলো দেখছো, এইটা এবং এটা, এই পজিশনগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল পজিশন। তাই জন্য এখানকার অ্যাটমকে কি নামে ডাকবে তুমি? না অ্যাক্সিয়াল অ্যাটম নামে ডাকবে। ঠিক আছে? তাহলে টিবিপি জিওমেট্রিতে কি শিখলে এখানে? না দুটো অ্যাক্সিয়াল অ্যাটম থাকবে এবং তিনখানা এখানে ইকুইটোরিয়াল অ্যাটম থাকবে। এই যে শেপটা তোমরা দেখতে পেলে, এই শেপটা হচ্ছে ট্রায়াগোনাল বাইপিরামিডাল শেপ। তাহলে এটাকে মডেলে দেখতে কিরকম লাগবে দেখো তো। ধরো এইরকম টাইপের আমি একটা মলিকিউল নিয়ে রেখেছি। ঠিক আছে, এইরকম টাইপের একটা মলিকিউল আমার কাছে প্রেজেন্ট করেছি আমি। ক্লিয়ার? তো এখানে দেখে কেউ বুঝতে পারছো না যেটা PCl5 কিভাবে? ধরো এইখানে যে সালফার অ্যাটমটা রয়েছে, এটা হলুদ রঙের সালফার অ্যাটম, সরি ফসফরাস অ্যাটম। এই যে 3 রকম এখান থেকে অরেঞ্জ কালার অ্যাটম রয়েছে, এই একই কালারের 3টে অরেঞ্জ, মানে বুঝতে পেরেছো 3টে এই জায়গা থেকে ক্লোরিন রয়েছে যেগুলো ইকুইটোরিয়াল, এবং একটা সাদা দেখো উপরে এবং আরেকটা সাদা দেখো নিচে। তার মানে একটা ক্লোরিন অ্যাবাভ, একটা ক্লোরিন বিলো। তাহলে একে তুমি প্লেনে প্রেজেন্ট করবে কি করে? না ধরো এইরকম ভাবে, এইভাবে দেখো। ঠিক আছে, যখনই তুমি এইভাবে প্রেজেন্ট করবে, দেখো এই 3টে কমলা কালারের অ্যাটম আমার হাতের প্লেনেই পড়ে আছে, তাই না? এবং দেখো এরা একটা কি তৈরি করছে? এরা একটা ত্রিভুজ ফরমেশন করছে। দেখো ভালো করে, একটা ত্রিভুজ ফরমেশন করছে না? এখান থেকে জুড়ো, দেখো একটা ত্রিভুজ পেয়ে যাবে, তবেই তো নাম এই যে ট্রায়াগোনাল দেওয়া হয়েছে। তাহলে ত্রিভুজ ফরমেশন করছে কমলা 3টে অ্যাটম, এবং একটা অ্যাটম দেখো তোমাদের দিকে তাকিয়ে আছে, এই যে অ্যাটমটা, এই হোয়াইটটা তোমাদের দিকে তাকিয়ে আছে, তার মানে এইটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন। এবং একটা অ্যাটম দেখো বিলোতে, আমার হাত থেকে নিচে চলে গেছে, তাহলে এই যে অ্যাটমটা সেটা হচ্ছে এই ক্লোরিন, দিস ইজ বিলো দ্য প্লেন। ক্লিয়ার? দুটোই অ্যাক্সিয়াল, একটা অ্যাবাভ আর একটা বিলো। আর এই 3টে যে অরেঞ্জ কালারের তুমি অ্যাটম দেখতে পাচ্ছ, এই অরেঞ্জ কালারের 3টে অ্যাটম হচ্ছে তোমার কি না ইকুইটোরিয়ালের অ্যাটম। ক্লিয়ার একদম? আচ্ছা, এরপরে নেক্সট আমরা মলিকিউল নিয়ে আলোচনা করব। দেখো নেক্সট মলিকিউল হচ্ছে আমাদের SF6, 6 নম্বর SF6 নিয়ে আমরা আলোচনা করব। সালফার হেক্সাফ্লুরাইড, সালফার হেক্সাফ্লুরাইড। ঠিক আছে, সালফার হেক্সাফ্লুরাইড নিয়ে আমরা আলোচনা করব। দেখো এর কিরকম স্ট্রাকচার হতে পারে। তো দেখো এই জায়গায় প্রথমে তুমি আগে সালফারের গ্রাউন্ড স্টেট কনফিগারেশন ড্রয়িং করো। না সালফারের কত না 16, তাহলে 16 হলে নিয়ন কোর, ঠিক আছে, 3s2
3p4, তাই না? তাহলে একে দেখতে অরবিটালটা কিরকম, ধরো 3s আমি আঁকলাম, এখানে দুটো আছে, আর 3p4, তাহলে 3p4 মানে 1 2 3। আগে জানো তোমরা, আগে একই স্পিনে ফিল আপ হয়, তারপরে অপোজিট স্পিনে ফিল আপ হতে আসে, তাই না? কোথায় পড়েছিলাম এটা? একই স্পিনে আগে ফিল আপ হয়, তারপরে অপোজিট স্পিনে। কোথায় পড়েছিলাম এটা? দেখবে হুন্স মাল্টিপ্লিসিটি রুলে ছিল, আগে একই স্পিনে ফিল আপ হয়ে আসবে, তারপরে অপোজিট স্পিনে এসে ফিল আপ হবে। ক্লিয়ার? এইটি হচ্ছে 3p। তাহলে এবার তো তোমার দরকার কটা ফাঁকা ঘর? 6খানা দরকার, কিন্তু এখানে আছে তো মাত্র দুটো, তাহলে কি করে 6টা ঘর ফাঁকা পাবো? তাহলে নিশ্চয়ই জানো যে এই জায়গায় যে 3d রয়েছে, এই 3d এখন কি অবস্থায় আছে না ভ্যাকেন্ট অবস্থায় আছে। তাহলে এবার যখনই তুমি একে এক্সাইটেড স্টেটে নিয়ে যাবে, তখনই ইলেকট্রন এবার জাম্প করতে শুরু করবে। কিরকম জাম্পিং হবে দেখো ইলেকট্রনের এখানে। আমি আরেকবার গ্রাউন্ড স্টেটটা আঁকছি এখানে, ঠিক আছে? জাম্পটা একটু ভালো করে দেখো কিভাবে হয়। এটা তোমার 3d ফাঁকা পড়েছিল, এটা তোমার 3p, এটা তোমার 3s। এবারে জাম্পটা হচ্ছে দেখো এই জায়গায় 3p থেকেও একটা ইলেকট্রন জাম্প করবে এবং 3s থেকেও একটা ইলেকট্রন জাম্প করবে, ঠিক আছে? দুটো এই পেয়ার্ড কক্ষপথ থেকে ইলেকট্রন জাম্প করে চলে যাবে ওখানে। তাহলে যখন জাম্প করে যাবে, পরের স্টেটটা দেখতে কিরকম, এইটা একটা 3s, তারপরে দেখো 3p তেও একটা করে ইলেকট্রন, একটা পেয়ার ছিল পালিয়ে গেছে 3d তে। 3d এর গল্প কি হয়েছে? দুজনের কাছ থেকে দুটো পেয়েছে ইলেকট্রন, একটা 3s এর পেয়েছে, একটা 3p এর পেয়েছে। তাহলে এখন কি হয়ে গেছে? এর দুটো আনপেয়ার্ড। তাহলে তোমার তো ফাঁকা মানে আনপেয়ার্ড ঘর দরকার কটা ছিল? 6টা দরকার ছিল। দেখো, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, 6টা হয়ে গেল, 6টা। এবারে এখানে ডোনেট করতে আসবে কে না ফ্লুরিন আসবে পেয়ারিং করতে। দেখো, তাহলে এই ফ্লুরিন একবার এখানে ডোনেট করতে পারে, একবার এই জায়গায়। 6টা ফ্লুরিন 6বার ডোনেট করবে, মানে 6টা পেয়ারিং হবে এখানে। এই দেখো, ঠিক আছে? সবার পেয়ারিং করলো। তাহলে দেখো এখানে হাইব্রিডাইজেশন তুমি কি পেলে? এই যে একটা এস ইউজ হয়েছে, দেখো কটা পি, 3টে পি ইউজ হয়েছে। দেখো কটা ডি ইউজ হয়েছে, 2টো ডি ইউজ হয়েছে, ঠিক আছে? তাহলে হাইব্রিডাইজেশন কি পেলে? sp3d2। কি বললাম কথাটা বুঝতে পারলে? sp3d2। এই যে হাইব্রিডাইজেশন পেলে, এই হাইব্রিডাইজেশনের জন্য যে স্ট্রাকচার বা জিওমেট্রি হয়ে থাকে, সেটার নাম হচ্ছে অক্টাহেড্রাল, ঠিক আছে? অক্টাহেড্রাল বা বাংলাতে যাকে বলা হয় অষ্টতলকীয়। কিরকম স্ট্রাকচারটা আমি একটু ড্রয়িং করে দেখাচ্ছি তোমাদেরকে, ভালো করে খেয়াল করো স্ট্রাকচারটা কিভাবে ড্রয়িং করছি। তো এইটা তোমার সালফার রয়েছে, তো এইরকম 4 কোণে 4টা ফ্লুরিনকে আগে প্রেজেন্ট করে দাও বর্গক্ষেত্রের মতো করে, ঠিক আছে? এটা দেখো তো খানিকটা সেই বর্গক্ষেত্রের মতো লাগছে না? হয়ে গেল, 4 কোণে 4টা ফ্লুরিনকে দিয়ে দিলে। এবারে কি হবে? একটা ফ্লুরিন দেখো, এখনো দুটো দিতে হবে না, একটা ফ্লুরিন এইরকম ওপরে মানে অ্যাবাভ দ্য প্লেন চলে যাবে, এবং আরেকটা ফ্লুরিন কি হবে এইখান থেকে দেখো এরকম নিচে নেমে যাবে, মানে বিলো দ্য প্লেন চলে যাবে। তাহলে 4টা ফ্লুরিন একই প্লেনে আছে এবং একটা হয়ে গেছে অ্যাবাভ এবং একটা হয়ে গেছে বিলো। এই যে স্ট্রাকচারটা দেখলে, এই স্ট্রাকচারটা কিরকম টাইপের না এটি হচ্ছে তোমার অক্টাহেড্রাল টাইপের জিওমেট্রি। ক্লিয়ার? এবার এইটাকে একটু মডেলে রিপ্রেজেন্ট দেখে নাও। ধরো এইরকম টাইপের একটা মডেল রয়েছে এখানে, এই মলিকিউলটা, ঠিক আছে? তো এইখানে দেখো মাঝখানে সেন্ট্রাল অ্যাটম ইয়েলোটা হচ্ছে তোমার হলুদ রঙের, এটা সালফার। 4 রকম দেখো আমি একই কালারের হাইড্রোজেন নিয়ে রেখেছি, তার মানে কোনগুলো বলো তো? এই 4টা যারা বর্গক্ষেত্রে 4টা শীর্ষবিন্দুতে আছে, এবং একটা দেখো সবুজ ওপরে, একটা নিচে, এরকম ভাবে জিওমেট্রিটা আছে না? কিন্তু তোমরা এই জায়গায় ভালো ফিল করতে পারবে না। আমি এই জায়গায় দেখো এটাকে এরকম ভাবে হাতের প্লেনে নিয়ে নিচ্ছি। এই দেখো, ভালো করে দেখো এই জায়গায় কি আছে। দেখো এই জায়গায় আমার সেন্ট্রাল অ্যাটম সালফার, এবং এই 4টে যে হোয়াইট টাইপ অফ অ্যাটম রয়েছে, মানে 4টা যে এই ফ্লুরিনগুলো আছে, দেখো এরা কিন্তু আমার হাতকে টাচ করে একটা পুরো বর্গক্ষেত্র ফরমেশন করে রেখেছে। দেখো মানে বর্গক্ষেত্রের মতো ফরমেশন করে রেখেছে, তাই না? এবং এই যে সবুজ কালারের ফ্লুরিনটা, এইটা দেখো তোমাদের দিকে তাকিয়ে আছে, মানে কি? মানে এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, এবং এই অরেঞ্জ কালারের অ্যাটম দেখো অটোমেটিক আমার হাত থেকে নিচে চলে গেছে, তার মানে এটা হচ্ছে এই ধরনের ফ্লুরিনটা, মানে বিলো দ্য প্লেন। এই যে জিওমেট্রি তোমরা দেখলে, এই জিওমেট্রি হচ্ছে কিরকম টাইপের না এইটি হচ্ছে আমাদের SF6 এর জিওমেট্রি। ক্লিয়ার? এখানে এই যে 4টা অ্যাটম একই প্লেনে আছে, এই যে ফ্লুরিনটা এটা তোমাদের দিকে তাকিয়ে আছে, মানে টুয়ার্ডস দ্য অ্যাবজর্ভার, মানে অ্যাবভ দ্য প্লেন। আর এই যে ক্লোরিনটা দেখছো, এই ক্লোরিনটা কিন্তু কিরকম ভাবে তাকিয়ে আছে না তোমাদের থেকে প্লেন থেকে নিচে। তাহলে এই যে ফ্লুরিনটা দেখলে, এটি হচ্ছে বিলো দ্য প্লেনের ফ্লুরিন। ক্লিয়ার? এবারে দেখো আমরা যে হাইব্রিডাইজেশন এত ডিটেলে পড়ে এলাম না, তো এত ডিটেলে আমাদের কিন্তু সময় নেই পরীক্ষাতে করার, ঠিক আছে? কুইক ফাস্ট করতে হবে আমাদেরকে, এবং তার জন্য কিন্তু কিছু ট্রিক্স আমি আজকে শিখিয়ে দেবো। তোমাদের বাংলা যারা রয়েছে, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাদের কিন্তু ছায়ার বইতে একটা অন্যরকম ফর্মুলা লেখা আছে, তো সেই ফর্মুলা দিয়ে করবে না, মানে আমি করতে পার্সোনালি বারণ করছি, কারণ ওই ফর্মুলা দিয়ে কিন্তু অনেক সমস্যা রয়েছে, ঠিক আছে? ওই ফর্মুলা দিয়ে কিছু অ্যান্সার দেখবে খুব প্রবলেম ফেস করে দেওয়ার, প্রবলেমেটিক হয়ে যাবে তখন, ঠিক আছে? তো তার জন্য আমি একটা খুব সুন্দর ট্রিক্স এখানে শেখাবো। এই ট্রিক্সে কিন্তু সমস্ত মলিকুল অ্যাপ্লাই হয়, কোনো ঝামেলা নেই এখানে, ঠিক আছে? তো ট্রিক্সটার প্রথমেই যেটা শিখতে হবে, প্রথম স্টেপ দেখো ট্রিক কি বলছে এখানে। প্রথমেই তোমাকে আগে লোন পেয়ার ইলেকট্রন, যেটা সেই লোন পেয়ার ইলেকট্রন বার করা শিখতে হবে, ঠিক আছে? প্রথম স্টেপ দেখবে, তারপর আমি এখানে কিভাবে ফার্স্ট অ্যাপ্লাই করবে সেটাও শিখে দেবো। লোন পেয়ার ইলেকট্রন মানে বলছে ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম,
ঠিক আছে, মানে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন মাইনাস শেয়ারিং অ্যাটম মাইনাস শেয়ারিং অ্যাটম শেয়ারিং অ্যাটম নয়, শেয়ারিং ইলেকট্রন অফ সাইড অ্যাটম। সাইড অ্যাটম মানে কি, মানে ভ্যালেন্স সেন্ট্রাল অ্যাটম ছাড়া যে অ্যাটমটা থাকে সেটাই সাইড অ্যাটম। সে একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে, চারটাও থাকতে পারে, ছটাও থাকতে পারে, সাতটাও থাকতে পারে। তাহলে এই যে লোন পেয়ার ইলেকট্রন মানে ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস এবার হচ্ছে তোমার শেয়ারিং ইলেকট্রন। এবার প্রশ্ন হচ্ছে শেয়ারিং ইলেকট্রন তুমি জানবে কি করে? এবারে আমার কথা মনে রাখবে, যদি হাইড্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা হয়, তাহলে এরা হচ্ছে একটা করে ইলেকট্রন শেয়ার করে। কটা করে ইলেকট্রন শেয়ার করবে এরা? একটা। ঠিক আছে, আমি যেগুলো বানিয়ে দিচ্ছি ওর বাইরে কিছু হয় না আর, ঠিক আছে, ওর বাইরে কোশ্চেনও আসবে না তোমাদের। এরপরে যদি ধরো অক্সিজেন থাকে, অক্সিজেন বা সালফার এরকম থাকে, তাহলে মনে রাখবে এরা কটা করে ইলেকট্রন শেয়ার করে? না, দুটো করে ইলেকট্রন শেয়ার করে। ঠিক আছে, ক্লিয়ার একদম। এরপরে নেক্সট চলে আসো নাইট্রোজেন অথবা ফসফরাস, এরা যদি থাকে তাহলে এরা তিনটে করে ইলেকট্রন শেয়ার করতে পারে। ব্যাস এইটুকু মনে রাখলেই কাজ হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে? তাহলে শেয়ারিং অ্যাটম কটা করে ইলেকট্রন ডোনেট করে? না, হাইড্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাই হলে একটা করে, যদি অক্সিজেন সালফার হয় তাহলে তারা দুটো করে, যদি নাইট্রোজেন ফসফরাস হয় তাহলে তারা তিনটে করে। তাহলে তুমি এখান থেকে শেয়ারিং ইলেকট্রনের গল্পটা পেয়ে গেলে। এবারে 3 নম্বরে কি দেখবে? 3 নম্বরে হচ্ছে সিগমা বন্ড ক্যালকুলেশন করবে। সিগমা বন্ড, সিগমা বন্ড কি কাজে লাগবে দেখতে পাবে একটু পরে। সিগমা বন্ড কি না, নাম্বার অফ সাইড অ্যাটম, সিম্পল, এর থেকে কিছু না, এর থেকে সহজ আর কিছুই হতে পারে না। মানে যতগুলো তোমার সাইড অ্যাটম থাকবে, মানে তুমি সেন্ট্রাল অ্যাটমকে বাদ দিলে বাকি যতগুলো অ্যাটম পড়ে থাকবে ওখানে, তারা প্রত্যেকেই হচ্ছে তোমার সিগমা বন্ড ফর্মেশন করে। ঠিক আছে, তো এবারে দেখো হাইব্রিডাইজেশন কিভাবে আসছে, রুলটা ভালো করে শুনে নাও। বলছে সিগমা প্লাস লোন পেয়ার, খেয়াল রাখবে লোন পেয়ার, হ্যাঁ লোন পেয়ার ইলেকট্রন নয়, আমরা এখানে লোন পেয়ার ইলেকট্রন বার করেছিলাম, তাহলে পেয়ার করতে গেলে ওকে 2 দিয়ে ভাগ করে দেবো, সেটা আমি শেখাচ্ছি এখনই দেখবে। যদি এর মানটা 2 হয়, যোগফলটা যদি 2 হয়, তুমি সিগমা বার করা শিখলে যতগুলো তোমার সাইড অ্যাটম থাকবে দেখেই বুঝতে পেরে যাবে সিগমা তটা হবে। লোন পেয়ার কত না, এই যে ভ্যালেন্স ইলেকট্রন সেন্ট্রাল অ্যাটমের যোজ্যতা কক্ষের ইলেকট্রন, সেখান থেকে শেয়ারিং ইলেকট্রন তুমি বাদ দিয়ে দিবে, দিলে লোন পেয়ার ইলেকট্রন পাবে, তাকে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে সেখান থেকে তুমি লোন পেয়ার পাবে। তাহলে আমি এখানে নাহলে লিখেই দিচ্ছি, লোন পেয়ার সমান হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন বাই হচ্ছে 2, কারণ একটা পেয়ারে দুটো করে থাকে না, তাহলে 2 দিয়ে ভাগ করলে তুমি পেয়ার পেয়ে যাবে। তাহলে এর সংখ্যাটা যদি 2 হয়, ঠিক আছে, যদি এর সংখ্যাটা 3 হয়, যদি 4 হয়, যদি 5 হয়, যদি 6 হয়, যদি 7 হয়, এতগুলো হতে পারে। যখন এই সিগমা আর লোন পেয়ারের যোগফলটা 2 হবে, তখন মনে রাখবে হাইব্রিডাইজেশন হবে এস এবং পি, এবং দেখে নিবে কটা অরবিটাল ম্যাচ করছে, এখানে দুটো, একটা এস একটা পি, তাই জন্য যোগফল কত 2। পরেরটা দেখো 3 মানে sp2, দুটো পি একটা এস, মানে তিনটে অরবিটাল দেখো ম্যাচ করছে। তারপরে 4 মানে sp3, 5 মানে sp3d, যোগ করে দেখে নিবে 5 চলে আসবে, 3 একে 4 একে 5, তাহলে 6 মানে sp3d2, 7 মানে sp3d3। ক্লিয়ার? এই এতগুলো টাইপের হাইব্রিডাইজেশন কিন্তু হতে পারে, যেগুলো আমরা ট্রিক্সে ফেললাম। ক্লিয়ার? এবারে এই যে পুরো পার্টটা তোমরা পড়লে, রুল 1, রুল 2, রুল 3, রুল 4, এই চারটাকে আমরা এবার ফার্স্ট অ্যাপ্লাই করব পরীক্ষাতে, কিভাবে দ্রুত অ্যাপ্লাই করতে হয় সেই অ্যাপ্রোচটা আমি শিখিয়ে দিচ্ছি। খুব মনোযোগ সহকারে এই পার্টটা ভালো করে দেখো। এবার আমরা যে কম্পাউন্ডগুলো নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা কম্পাউন্ড নিয়ে আমি আরেকবার আলোচনা করব, দেখবে আগে যা পড়লাম এই ট্রিক্সে ফেলে দিলেও একই হবে, কিন্তু কোথায় টাইম লাগছে বেশি আর কোথায় কম সেটা নিজেরা বুঝতে পেরে যাবে। বেরিলিয়াম ক্লোরাইড, এটা নিয়েই প্রথমে আমাদের আলোচনা শুরু হয়েছিল, তাই না? তো আমি প্রথমে কি শিখালাম তোমাকে, দেখো এইখানে কি করে অ্যাপ্লাই করবে। প্রথম তোমার কাজ হবে মলিকুল দেখে নেওয়া, মানে আগে তোমার কাজ হবে সেন্ট্রাল অ্যাটমকে দেখে নেওয়া। তাহলে এখানে যে সেন্ট্রাল অ্যাটম রয়েছে, এই সেন্ট্রাল অ্যাটম কে রয়েছে না, বেরিলিয়াম, হ্যাঁ কি না? তাহলে এই বেরিলিয়াম যদি থাকে তাহলে তার ভ্যালেন্স ইলেকট্রন কটা, যোজ্যতা কক্ষের দুটো, কারণ 4 মানে 2 2তে ভাঙেও, তাহলে দুটো ভ্যালেন্স ইলেকট্রন। সিগমা কটা, সিগমা হচ্ছে দুটো, কি করে বললাম, বেরিলিয়াম যদি সেন্ট্রাল অ্যাটম হয় তাহলে ওর সাথে যতগুলো সাইড অ্যাটম আছে সবাই সিগমা বলেছিলাম, তাহলে ক্লোরিন দুটো মানে সিগমা দুটো। এরপরে তুমি আমাকে বলো লোন পেয়ার ইলেকট্রন কটা, লোন পেয়ার ইলেকট্রনের ফর্মুলা কি ছিল না, ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমে ভ্যালেন্স ইলেকট্রন কত 2, এই যে ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম মাইনাস শেয়ারিং অ্যাটম ইলেকট্রন অফ সাইড অ্যাটম। তাহলে এবার ক্লোরিন কটা করে ইলেকট্রন শেয়ার করে, এই যে দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাই একটা করে শেয়ার করে, তাহলে এরকম ক্লোরিন আছে কটা, এখানে দুটো, তাহলে এখানে দুটোই শেয়ারিং হবে ইলেকট্রন, তাহলে ইকুয়াল টু কত 0। এবারে দেখো সিগমা প্লাস লোন পেয়ার, তাহলে লোন পেয়ার ইলেকট্রন 0 মানে কত, লোন পেয়ারে 0, 0/2 মানে তো 0ই হবে, তাহলে এর যোগফলটা কত দেখো তো 2 + 0 না, মানে 2, দেখো সিগমা কত 2, লোন পেয়ার কত 0, তার মানে কত এলো 2, এলো না এলো না এলো, তাহলে 2 হলে হাইব্রিডাইজেশন তোমরা কি শিখলে এক্ষুনি, এর যোগফলটা যদি 2 হয় হাইব্রিডাইজেশনটা দেখো sp, এবং sp এর জন্য তোমরা কিরকম স্ট্রাকচার এঁকে এলে একটু আগে, না লিনিয়ার, এইরকম টাইপের স্ট্রাকচার ছিল না, sp তে কি স্ট্রাকচার দেখায়, লিনিয়ার, এই যে বন্ড অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। ঠিক আছে, এইটি হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন। আমি এরপর আরো এক্সাম্পল করাচ্ছি, দেখো আস্তে আস্তে ক্লিয়ার হবে জায়গাটা।
এরপরে নেক্সট এক্সাম্পলে এসো BF3। ঠিক আছে, দেখো BF3 এর জন্য তুমি প্রথমে আগে বুঝে নেবে যে CM কে আছে, এখানে সেন্ট্রাল অ্যাটম কে আছে না, সেন্ট্রাল অ্যাটম এখানে বোরন আছে। সিগমা কটা, সিগমা হচ্ছে 3টে, কেন, কারণ সেন্ট্রাল বাদ দিলে যতগুলো সাইড অ্যাটম আছে সবাই সিগমা। এবারে বলো লোন পেয়ার ইলেকট্রন কটা, কি করে বলবে না, বোরন মানে তার সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্স ইলেকট্রন কটা, যোজ্যতা কক্ষে বোরনের 5 হলে 2 3, মানে 3টে এখান থেকে তার ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস সাইড ইলেকট্রন কটা। ফ্লুরিনের কটা রয়েছে, ফ্লুরিন দেয় কটা করে, একটা করে। হাইড্রোজেন এবং সমস্ত হ্যালোজেনই একটা করে ইলেকট্রন ডোনেট করে, তাহলে 3টে ফ্লুরিন কটা দেবে, টোটাল 3টে ইলেকট্রন, তাহলে লোন পেয়ার ইলেকট্রন 0, তার মানে লোন পেয়ারও কত 0। তাহলে দেখো লোন পেয়ার যদি 0 হয় তাহলে সিগমা প্লাস লোন পেয়ার যোগফল কত, 3 প্লাস 0 মানে তোমার কত 3 এসে গেল। তাহলে 3 মানে তুমি এক্ষুনি শিখলে হাইব্রিডাইজেশন কি দেখায়, 3 হলে sp2। দেখবে আগের প্রসিডিওরে যেটা আমরা করেছিলাম ওখানেও দেখবে হাইব্রিডাইজেশন এর কিন্তু sp2ই এসেছিল, বোঝা গেল। এবং এই যে শেপটা আমি দেখিয়েছিলাম একটু আগে, দেখবে ট্রায়াগোনাল প্ল্যানার টাইপ, ত্রিভুজের মতো শেপ হয় এই, ঠিক আছে, এরকম ত্রিভুজ টাইপের শেপ করে থাকে। এই যে বন্ড অ্যাঙ্গেলটা তোমরা দেখেছিলে 120 ডিগ্রি, এই শেপটার নাম কি না, এটার নাম হচ্ছে ট্রায়াগোনাল প্ল্যানার। আগে আমি করিয়েছি, শুধু এখানে আমি হাইব্রিডাইজেশন কি করে বার করবে তার ট্রিক্সগুলো শেখাচ্ছি, ক্লিয়ার। এরপরে 3 নম্বরে চলে এসো, মিথেন পড়ে নাও একটু, ঠিক আছে, মিথেন। তাহলে একই রকম গল্প, সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম নিশ্চয়ই এবারে তোমাদের কাছে এবার ক্লিয়ার হয়ে গেছে যে সেন্ট্রাল অ্যাটম কে আছে। সেন্ট্রাল অ্যাটম এখানে আছে কে না, কার্বন, ঠিক আছে, সেন্ট্রাল অ্যাটম এখানে কার্বন রয়েছে। এবারে দেখো সিগমা কটা না স্যার, সিগমা এখানে 4টে, কারণ সেন্ট্রাল বাদ দিলে বাকি যত সব সিগমা। লোন পেয়ার ইলেকট্রন কটা বলো তো, কি করে বলবে, কার্বনের লাস্ট পক্ষে ইলেকট্রন কটা 4টে, কারণ 6 তো ওর পরমাণু ক্রমাঙ্ক, তাহলে 2 4, এবং ও আছে হাইড্রোজেন, হাইড্রোজেনগুলো শেয়ার করে কটা করে ইলেকট্রন, এই দেখো একটা করে, হাইড্রোজেন বাদ দিলে একটা, তাহলে হাইড্রোজেনগুলো আছে কটা 4টে, তাহলে টোটাল লোন পেয়ার ইলেকট্রন কত 0, তার মানে টোটাল লোন পেয়ার কত 0। এবারে দেখো সিগমা প্লাস লোন পেয়ার এটার সংখ্যা কত, তাহলে 4, কারণ 4 প্লাস 0, তাহলে এই 4 যখন হয় এই যোগফলটা, এই দেখো হাইব্রিডাইজেশন কি পাচ্ছ তুমি এখান থেকে না, sp3 পাচ্ছ, তাই না, sp3 হাইব্রিডাইজেশন পাচ্ছ। sp3 যে হাইব্রিডাইজেশন হয় এখানে শেপ তুমি কিরকম দেখতে পাও, আমি এক্ষুনি মডেলে তোমাদেরকে দেখালাম না, টেট্রাহেড্রাল, দুটো প্লেনে, একটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন চলে যাবে, আর একটা কিরকম থাকবে না, বিলো দ্য প্লেনে চলে যাবে, তাই না। এবং এই যে বন্ড অ্যাঙ্গেলটা দেখছিলে কত ছিল, 109 ডিগ্রি 28 মিনিট, এই জিওমেট্রিটাকে বলা হয় টেট্রাহেড্রাল জিওমেট্রি বা চতুস্তলক জিওমেট্রি, ক্লিয়ার। এইটি হচ্ছে মিথেনের জন্য। আর একটা দেখে নাও, PCl5 দিলে এবার আন্ডারস্ট্যান্ডিং বসে যাবে তোমাদের মধ্যে, ফসফরাস পেন্টাক্লোরাইড, ঠিক আছে। তাহলে এখানে একই রকম সেন্ট্রাল অ্যাটম বুঝে গেছো ফসফরাস, তাহলে ডাইরেক্ট এবার সিগমাতে চলো। সিগমা কটা 5টা, কারণ ফসফরাস সেন্ট্রাল অ্যাটম হলে বাকি 5টা ক্লোরিনই সিগমা করে। তাহলে এবার এখান থেকে লোন পেয়ার ইলেকট্রন দেখো কত আসছে, ফসফরাসের লাস্ট কক্ষে কত 15, মানে 5টা ইলেকট্রন আছে, মাইনাস ক্লোরিনগুলো একটা করে ডোনেট করে, বারবার বলছি ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হাইড্রোজেন সবাই একটা করে দেয়, এবং ক্লোরিন আছে কটা 5টা, তাহলে টোটাল লোন পেয়ার ইলেকট্রন কত 0, তাহলে টোটাল লোন পেয়ার কত 0। তাহলে সিগমা প্লাস লোন পেয়ার দেখো কত আসছে, যোগফলটা 5 আসছে না, 5 আর প্লাস 0 5, তাহলে 5 যদি আসে 5 এর জন্য কি ছিল যোগফল, সিগমা প্লাস লোন পেয়ার 5 এলে sp3d, ঠিক আছে, sp3d। এবং এর যে জিওমেট্রি তোমরা পড়লে একটু আগে এঁকেছিলাম বা মডেলেও দেখালাম, দেখবে টিবিপি, ট্রায়াগোনাল পিরামিডাল টাইপের, সরি বাই পিরামিডাল টাইপের, বোঝা গেল। এইটি হচ্ছে হাইব্রিডাইজেশনের ট্রিক্স, মনে রাখার সহজে। এবার এই যে ট্রিক্সগুলো এগুলো আমরা ধীরে ধীরে অ্যাপ্লাই করতে করতে দেখবে শিখে যাবে, তোমরাও কিন্তু বাড়িতে এই প্রসিডিওরে প্র্যাকটিস করবে, দেখবে প্রচুর ইজি হবে, আর এখানে ভুল হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে, কথাটা বোঝা গেল। তো আজকের মতো আমাদের এই পর্ব এখানেই সমাপ্ত হলো। আজকে আমরা পুরো বেসিক এবং সবথেকে গুরুত্বপূর্ণ হাইব্রিডাইজেশনের পার্টটা কমপ্লিট করে নিলাম। এর পরের দিন দেখবে আমরা ভ্যাসপার থিওরি এবং ডাইপোল মোমেন্ট এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ কন্টেন্ট আরো কভার করব, যেখানে কিন্তু এই পার্টের পুরো পার্টটা কাজে লাগবে, এই যে ট্রিক্স যেটা আমি শেখালাম। তাই প্রত্যেকের ট্রিক্সটা খুব ভালো করে প্র্যাকটিস করে দেন পরের ক্লাসটা অবশ্যই কভার করবে, ঠিক আছে। তো আজকের মতো এখানেই থাকলো, বাকিটা প্রত্যেকে একবার করে খুব সুন্দর করে প্র্যাকটিস করে খাতায় নিজের নোটস বানাবে, ক্লিয়ার।